আসসালামু আলাইকুম। ফেটফুল লাভ চাইনিজ ড্রামার তৃতীয় পর্বের এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেলাম। এই পর্বের শুরুতেই দেখা যায় সেকেন্ড প্রিন্স তো খুবই টেনশনে ছিল, কারণ আহত হওয়ার পর এখনো পর্যন্ত সে ফোর্থ প্রিন্সের কোনো খবর পায়নি। তবে এটা ভালোর জন্য না, কিন্তু তার একজন গার্ড এসে খবর দেয় জি কিং পুরো প্যালেসে গার্ড দিয়ে ঘিরে রেখেছে। ফোর্থ প্রিন্সের খবর পাওয়ার কোনো উপায় নেই। সেকেন্ড প্রিন্স তখন চিন্তা করে বেইউ কি তাহলে মরে গেল, এই খবরে কি জি কিং ধামাচাপা দিয়ে রাখছে। তখন লিগে এসে তাকে জিজ্ঞাসা করে সে বেইউ এর কোনো খোঁজ পেয়েছে কিনা। বেইচেন তখন শয়তানের মতো হেসে বলে, আমার থেকে তো তুমি বেশি চিন্তায় আছো বেইউ এর মৃত্যু নিয়ে, কেননা বেইউ মারা গেলে তো তুমি জি কিংকে পেয়ে যাবে। বেইচেন ধরে ফেলেছিল যে লিগে জি কিংকে পছন্দ করে। লিগে তখন বলে, আমি কি তোমার মতো? তুমি আমার সাধারণ একজন পার্টনার, নিজের সীমার মধ্যে থেকে কথা বলবে। এটা বলে লিগে রেগে সেখান থেকে চলে যায়। প্যালেসের জিকিং এর সাথে তো বেইউ এর বন্ধু সিটু থেকে গিয়েছিল। সিটু জিকিংকে বলছিল, এখন তুমি কি করবে? কতদিন পর্যন্ত এভাবে প্যালেস গার্ড দিয়ে রাখবে? কখনো না কখনো তো খবর বাইরে যাবেই। জিকিং তখন সিটুকে জিজ্ঞাসা করে, তাহলে এখন আমরা কি করব? সিটু তখন বলে, শুধুমাত্র একজনই এই সমস্যার সমাধান করতে পারে, সেটা হচ্ছে প্রিন্স আন। এখান থেকেই সিন কাট হয়। জিকিং এর প্যালেসে হানা দেয় সেই ভিখারি ছেলেটি। সে জিকিংদের প্যালেসের চালের উপর থেকে বেইউকে দেখার চেষ্টা করছিল, তবে কিছু গার্ডরা তাকে দেখে ফেলে। ওই ছেলেটি তখন গার্ডদের সাথে ফাইট করে সেখান থেকে পালিয়ে যায়। ঘরে এসে তো কোনোভাবে সে হাঁপ ছেড়ে বেঁচেছে। এই প্রথম এই দুইজনের নাম জানানো হয়। এই ছেলেটির নাম হচ্ছে উইশেং, এবং তার সাথে যে মেয়ে বা ছেলে যেই হোক, মেয়েই মনে হয়, ওর নাম হচ্ছে শাওশেং। শাওশেং উইশেং এর এমন অবস্থা দেখে বলে, তাহলে কি আমি একবার চেষ্টা করে দেখবো ফোর্থ প্রিন্সের খোঁজ আনার? উইশেং ঝাড়ি মেরে বলে, আমিই পারলাম না, তুমি পারবে, আগে চুপচাপ ঘরে বসো। এদিকে ডাক্তার জু আর লিগু বেইউকে নিয়ে চলে এসেছিল সেই আইল্যান্ডে, লুসাও আইল্যান্ড, যেখানে মাস্টার লু এর বসবাস। মাস্টার লু বেইউ এর কথা শুনে দৌড়ে আসে তাকে রিসিভ করতে, এবং বেইউ এর ঘোড়ার গাড়ি সহ তাকে প্যালেসে নিয়ে যায়। বেইউকে পরীক্ষা করে ডক্টর জুকে জিজ্ঞাসা করে ও এত বেশি আহত কিভাবে হলো। ডক্টর জু তখন বলে, এটা বিষয় না, খুব দ্রুত তার চিকিৎসা করতে না পারলে সে বেশি দিন বাঁচবে না। অলরেডি তো বেইউ ঘুমাতে ছিল, আপনি কিছু একটা করুন। ডক্টর জু আরো অনুরোধ করে তারা যে বেইউকে নিয়ে এখানে এসেছে এই বিষয়টা যেন কেউ জানতে না পারে। মাস্টার লু তখন বলে, তাহলে তো ওর আসল নামে ওকে ডাকা যাবে না, এবং তারা বেইউকে নতুন একটা নাম দেয়, নানবেই। নানবেই বলে সবার সামনে কথা বলবে, যাতে করে কেউ বেইউ এর আসল পরিচয় জানতে না পারে। তবে নানবেই মানে বেইউ এর এই খবর তার বড় মেয়ে জামাইকে একজন গার্ড এসে দিয়ে দেয়। মাস্টার লু এর কোনো ছেলে নেই, শুধু দুইটা মেয়ে রয়েছে। বড় মেয়ের নাম মেইটিং এবং ছোট মেয়ের নাম সুইং। বড় মেয়ে বিবাহিত এবং জামাই সহ মাস্টার লু এর প্যালেসেই থাকে, যেহেতু তার কোনো ছেলে নেই এই কারণে। আর বড় মেয়ের জামাই এবং মেয়ে সবসময় চায় মাস্টার লু এর সমস্ত সম্পত্তি নিজের কাছে নিয়ে নিতে। ঘর জামাইরা সাধারণত এমনটাই চিন্তা করে, শ্বশুরের সম্পত্তি হাতানোর। আর তারা যখন শুনতে পায় যে অসুস্থ কেউ এসেছে যাদেরকে নিয়ে তার শ্বশুর শাশুড়ি এত চিন্তিত, তখন তো মেইটিং এর বরের মাথায় হাত পড়ে যায়। তখন মেইটিং আর তার বর, যার নাম ছিল চেন, ওরা দুইজন যায় দেখতে যে কে এসেছে, আর দরজার ফাঁকা দিয়ে দেখতে থাকে ভিতরে কি হচ্ছে। ভিতরে বেইউকে মাস্টার লু চিকিৎসা করছিল, তবে ইটারনাল স্ট্রেংথ ট্রান্সফার করার টেকনিকটা অনেক কঠিন ছিল। মাস্টার লু মাঝপথে একবার অসুস্থ হয়ে যায়, তবে তখনও বেইউ নিরাপদ না, তাই সে আবারও বেইউ এর চিকিৎসা করতে থাকে। মিসেস লু তো কান্না করতে থাকে, কারণ এইভাবে করে চিকিৎসা করতে থাকলে মাস্টার লু অসুস্থ হয়ে যাবে। সে তখন চিৎকার করে বলে, আমি এখনই যাচ্ছি চেনের খোঁজে। চেন যদি তার এনার্জি ট্রান্সফার করে তাহলে তার তেমন কিছু হবে না। আর এটা শুনে বাইরে থেকে চেন আর মেইটিং দৌড়ে তাদের ঘরে চলে আসে। মিসেস লু যখন মেইটিং এর ঘরে আসে, চেন তখন এমন ভান করতে থাকে যে তার পেটে সমস্যা হয়েছে। সে তো জানতোই যে কেন মিসেস লু এখানে এসেছে। সে আগে থেকে এসে বলে, আমি খুবই দুর্বল, আমার পেটে সমস্যা হয়েছে। মিসেস লু তখন বলে, তুমি কোনো কাজের না, আমি যাচ্ছি সুইং এর খোঁজে। মেইটিংও তখন দৌড়ে তার মায়ের পিছনে বের হয়। মিসেস লু মেইটিং আর সুইংকে নিয়ে যখন ফিরে আসে, দেখতে পায় বেইউয়ের চিকিৎসা অলরেডি শেষ। মাস্টার লু তার 70% এনার্জি বেইউয়ের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে, যে কারণে মাস্টার লু খুবই অসুস্থ হয়ে যায়। তবে ডক্টর জু জানায় বেইউ এখন নিরাপদ, 4-5 দিনের মধ্যেই বেইউ কোমা থেকে বের হয়ে আসবে, তবে তার জীবনের ঝুঁকি আর নেই। সবাই তো হাঁপ ছেড়ে বাঁচে। তবে মেইটিং আর সুইং দুই বোনের চেহারা দেখে মনে হচ্ছিল ওরা খুব একটা খুশি হয়নি।
বেইউ যে নিরাপদ এই খবরটা ডক্টর জু জি কিংকে চিঠি লিখে জানিয়ে দেয়। জি কিং তো খুশি যে বেইউ নিরাপদ, তবে এখনো তার জ্ঞান ফেরেনি। তাই জি কিং চাচ্ছিল বেইউকে দেখতে যাওয়ার জন্য। সিটুও সেই ঘরে আসে এবং জি কিং যখন সিটুকে এই বিষয়গুলো জানায়, সিটু তখন বলে তাহলে তুমি প্রিন্স আনের কাছে চলে যাও। জি কিং বলে তুমি আগেও প্রিন্স আনের কথা বলছিলে, সে আসলে কে? সিটু জানায় প্রিন্স আন হচ্ছে রাজার বড় ভাই। সে এসব রাজনীতি পছন্দ করে না আর রাজ্য পরিচালনার মধ্যেও থাকতে চায় না। তবে সে খুবই শক্তিশালী একজন, তারও শক্তিশালী একটা বাহিনী ছিল এক সময়। তবে সে সবকিছু ছেড়ে সন্ন্যাস বরণ করেছে, যে কারণে সে কোনো একটা জঙ্গলের মধ্যে থাকে এবং কিছু স্টুডেন্ট পড়ায়। তবে সে যদি তিয়ানকিতে থাকে, তিয়ানকির কোনো বিপদ হবে না, এটা জিকিং নিশ্চিত থাকতে পারে। জিকিং তখন বলে ঠিক আছে, তাহলে আমি খুব দ্রুত প্রিন্স আনের খোঁজে বের হব। তখনই বাইরে কারো শব্দ শুনে সিটু দৌড়ে বের হয় এবং শাওশেংকে ধরে নিয়ে আসে। শাওশেং এসেছিল বেইউ এর খোঁজ নিতে, উইশেং এর কথার অবাধ্য হয়ে। জিকিং জিজ্ঞাসা করে তুমি কে? শাওশেং তখন ঝাড়ি মেরে বলে এত কিছু জেনে তোমার কি দরকার? আমাকে মেরে ফেলবে তো মেরে ফেলো। জিকিং তখন বলে তুমি মানুষ ছোট কিন্তু কথা বলো বড় বড়, আর গার্ড ডেকে ওকে বন্দি করে রাখে। সিটু জিজ্ঞাসা করে এটা কে হতে পারে? রানীর কেউ? জিকিং তখন বলে আরে না, এমন চ্যাংড়া ছেলেকে রানী কখনোই পাঠাবে না। উইশেং যখন নিজের ঘরে ফিরে আসে, ও শাওশেংকে ভিতরে দেখতে না পেয়ে বুঝতে পেরে যায় যে শাওশেং জিকিং এর প্যালেসে গিয়েছে, আর দ্রুত শাওশেং এর খোঁজে বের হয়ে পড়ে। পরবর্তী সিনে দেখা যায় জিকিং এসেছিল একটি জঙ্গলের মধ্যে, যেখানে প্রিন্স আন থাকতো। বেশ কিছুটা রাস্তা পাড়ি দিয়ে সে একটি কুঁড়ে ঘরের সামনে উপস্থিত হয় এবং কুঁড়ে ঘরে নক করলে ছোট্ট একটি বাচ্চা ছেলে এসে দরজা খুলে জিজ্ঞাসা করে কি চাই। জিকিং তখন বলে সে প্রিন্স আনের খোঁজে এসেছে তিয়ানকি থেকে। ওই বাচ্চা ছেলে জানায় এখানে প্রিন্স আন নামে কেউ থাকে না। আর এরপরে জিকিং এর মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। জিকিং অনেক ডাকাডাকি করেও কোনো লাভ হয় না। জিকিং এর সাথে এসেছিল টেন। জিকিং টেনকে বলে গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এসো, আমি এখানেই তাঁবু গেড়ে অপেক্ষা করব। আমি দেখি প্রিন্স আন কিভাবে বের না হয়ে থাকতে পারে। তবে টেন যখন সেখান থেকে চলে যায়, একটু পরে জিকিং টেনের চিৎকার শুনতে পায় আর জিকিং দৌড়ে সেদিকে যায়। টেনকে আটকে রেখেছিল উইশেং। জিকিং দৌড়ে এসে টেনকে মুক্ত করে জিজ্ঞাসা করে তুমি কে? আমার মেইডকে কেন বন্দি করেছ? উইশেং এর উপর তো সে আক্রমণই করছিল। উইশেং তখন বলে আরে শান্ত হও, তুমি এত সুন্দরী অথচ ভালোভাবে কথাই বলতে পারো না। জিকিং তো মোটেই মজার মুডে ছিল না, সে আবারও রাগী স্বরে জিজ্ঞাসা করে তুমি কে? তবে উইশেং বলে আগে শান্ত হয়ে কথা বলতে রাজি হও, তারপরে আমি বলছি আমি কে। জিকিং তো উইশেং এর কথা শুনতে রাজি না, সে উইশেং এর পশ্চাৎ দেশে একটা লাথি মেরে ওর বুকের উপর পা দিয়ে ধরে। উইশেং তখন চিৎকার করে বলে আমার বুকের উপর থেকে পা সরাও, তুমি তো এখানে প্রিন্স আনের খোঁজে এসেছো তাই না? আমি তোমাকে প্রিন্স আনের সাথে দেখা করিয়ে দিতে পারি। জিকিং তখন বলে তুমি কিভাবে জানলে আমি প্রিন্স আনের খোঁজে এসেছি? উইশেং বলে আমি অনেক কিছুই জানি। এবার তো জিকিং উইশেংকে ছেড়ে দেয় আর তারপর জিজ্ঞাসা করে এবার বলো তোমার কাহিনী কি। উইশেং বলে গতরাতে তুমি একটা ছেলেকে বন্দি করেছো, আমি তোমাকে প্রিন্স আনের সাথে দেখা করিয়ে দিব, তার পরিবর্তে তুমি ওই ছেলেকে ছেড়ে দেবে। জিকিং তখন জিজ্ঞাসা করে তুমি কি তার সাথে জড়িত? সে আমার প্যালেসে কেন গিয়েছিল? উইশেং তখন বলে ও তো একটা পথশিশু, ছোট মানুষ, বুঝতে পারেনি, হঠাৎ ওর শখ হয়েছিল গয়না পরার, তাই গিয়েছিল তোমার প্যালেসে গয়না চুরি করতে। তবে সে আমার জুনিয়র, তাই আমি তাকে মুক্ত করতে চাই, যদি তুমি ডিল করতে চাও তো করতে পারো। জিকিং তখন বলে ডিল? উইশেং তাকে প্রিন্স আনের সাথে দেখা করিয়ে দিবে, তার পরিবর্তে জিকিং ওর জুনিয়রকে ছেড়ে দিবে। এরপর তারা আবার ওই কুঁড়ে ঘরের সামনে ফিরে আসে এবং আবারও নক করে। জিকিং উইশেংকে জিজ্ঞাসা করছিল তুমি প্রিন্স আনকে কিভাবে চেনো? উইশেং তখন বলে আমি আসলে একজন পশু ডাক্তার, আমি একবার জঙ্গলের মধ্যে প্রিন্স আনের ঘোড়া চিকিৎসা করেছিলাম। এরই মধ্যে সেই বাচ্চা ছেলে আবারও এসে দরজা খোলে এবং বলে আমি তো আপনাকে আগেই বলেছি যে এখানে প্রিন্স আন বলতে কেউ থাকে না। উইশেং তখন একটা পাখা ওই ছেলেটাকে দিয়ে বলে তুমি তোমার মাস্টারকে এই পাখাটা দেখাও। ওই ছেলেটা তখন ভিতরে যায় আর একটু পরে ফিরে এসে জানায় যে আপনারা ভিতরে আসতে পারেন। উইশেং তখন জাস্ট পেছন দিকে দৌড় লাগায়। জিকিং ডাক দিয়ে জিজ্ঞাসা করে তুমি তোমার নাম তো বললে না। উইশেং তখন বলে আমার নাম উইশেং, প্যালেসে ফিরে গিয়ে আমার জুনিয়রকে ছাড়তে ভুলো না, তাহলে কিন্তু আমি আবার তোমার প্যালেসে আসব। জিকিং উইশেং এর বোকামি দেখে মুচকি হাসে আর তারপর ওই ছেলেটির সাথে ভিতরে যায়। এরপর দেখা যায় জিকিং প্রিন্স আনের সাথে বসে কথা বলছে। প্রিন্স আন শুরুতেই জানিয়ে দেয় সে তিয়ানকির কোনো ব্যাপারে কিচ্ছু জানে না, সেই ব্যাপারে কোনো কথা বলতে ইচ্ছুক না। জিকিং তখন বেইউ এর অসুস্থতার কথা তাকে খুলে বলে।
এবং অনেক অনুরোধ করে যে সে যেন তিয়ানকিতে কিছুদিনের জন্য থাকে, এতে করে জিকিং বেইউকে একবার দেখতে যেতে পারবে। এবার বেইউ যেহেতু অসুস্থ আর বেইউ না থাকাতে তিয়ানকির এমন বিপদ, তাই প্রিন্স আন রাজি হয়ে যায় তিয়ানকিতে থাকার জন্য। তবে শুধুমাত্র 1 মাস। 1 মাস পরেই সে কোনো কিছু না জানিয়ে ফিরে আসবে তার এই কুঠিরে। জিকিং তাতেই রাজি হয়ে যায়, সাথে সে তো মহা খুশি। এরপর আমাদের লুসাও আইল্যান্ডের দৃশ্য দেখানো হয়। বেইউ তো আপাতত সেফ জোনেই ছিল, জু আর লিগু তার দেখাশোনা করছিল। সুইং সেই ঘরে আসে কিছু ওষুধ নিয়ে। সে জানায় সে কিছু ওষুধ কালেক্ট করেছে যেটা ডক্টর জুকে দিয়ে পরীক্ষা করাতে চায়, ওষুধগুলো ভালো আছে কিনা এগুলো। তো ডক্টর জু ভালো মনে সেই ওষুধগুলো পরীক্ষা করে দিচ্ছিল, তবে সুইং এর উদ্দেশ্য ছিল আলাদা। সে ডক্টর জুকে ব্যস্ত রাখছিল, অন্যদিকে কেউ একজন বেইউয়ের ওষুধের মধ্যে কিছু একটা মেশাচ্ছিল, অবশ্যই ভালো কিছু মেশাচ্ছিল না। এরপর সুইং ডক্টর জু এর সাথে কথা শেষ করে সেখান থেকে চলে যায়। আর স্বাভাবিকভাবেই ডক্টর জু ওই ওষুধটা বেইউকে খাইয়েছিল। রাতের বেলা ডক্টর জু যখন বেইউকে পরীক্ষা করতে আসে, সে দেখতে পায় বেইউয়ের শরীর আগের মতো খারাপ হচ্ছে, বরং আগের থেকে দ্রুত গতিতে খারাপ হচ্ছে। বুঝতে পারে না হঠাৎ করে বেইউয়ের কি হলো। সেখানে মাস্টার লু আর মিসেস লুকে ডাকা হয়। মাস্টার লু আগেই তো তার সমস্ত এনার্জি বেইউকে পাস করে দিয়েছে, এখন তো শুধুমাত্র চেনি বাকি আছে যে তার কিছু এনার্জি বেইউকে দিতে পারে। মিসেস লু তখন বলে এত সময় নেই, বেইউকে এখনই যদি এনার্জি না দেয়া হয় ও বাঁচবে না। আর কারো কথা না শুনে মিসেস লু নিজের এনার্জি বেইউকে দেয়, আর স্বাভাবিকভাবেই সে খুবই অসুস্থ হয়ে পড়ে। তবে মিসেস লু অসুস্থ হয়ে পড়লেও বেইউয়ের শরীর কিছুটা স্টেবল হয়ে যায়। ডক্টর জু জানায় সে বুঝতে পারছে না হঠাৎ করে এমন কেন হলো, এমনটা তো হওয়ার কথা ছিল না। মাস্টার লু তখন বলে আপনি দ্রুত ওকে শুইয়ে দিন, আমি আমার ওয়াইফকে নিয়ে ভিতরে যাচ্ছি, ওর রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। এটা বলে সে মিসেস লুকে নিয়ে যায়, আর ডক্টর জু বেইউকে সেখানে শুইয়ে দেয়। তবে সে লিগুকে বলে এখানেও বেইউ মোটেও সেফ না, তাদেরকে এখন আরো সতর্ক থাকতে হবে এবং বেইউয়ের আশেপাশে কাউকে আসতে দেয়া চলবে না। ডক্টর জু বুঝতে পেরেছিল কোনো না কোনো ঝামেলা তো হয়েছেই। পরবর্তী সিনে দেখা যায় জি কিং তার গ্রুপটাকে তৈরি করে ফেলেছে, মানে সেই পথ শিশুদের গ্রুপ যাদেরকে জিকিং ট্রেনিং দিয়েছে। এতদিন ধরে জিকিং এদেরকে ট্রেনিং দিয়েছিল এবং এখন মোটামুটি ওরা বেশ ফাইট জানে। জিকিং যেহেতু এখন প্যালেসের বাইরে যাবে, তাই জিকিং এদেরকে রেখে যায় প্যালেস গার্ড দেওয়ার জন্য। তখন এই সিটু সেদিকে আসতে আসতে বলে আমি তো ভাবতেই পারিনি তোমার নিজস্ব একটা গ্রুপ আছে। জিকিং হাসতে হাসতে বলে ওরা তো ছোট ছোট বাচ্চা, আমি ওদেরকে শুধুমাত্র কিছুদিন ট্রেনিং দিয়েছি। জিকিং সিটুকে অনুরোধ করে সে তো ওদেরকে প্যালেসে রেখে যাবে, সিটু যেন ওদেরকে কোনো টেকনিক শিখিয়ে দেয়, কারণ সিটুও তো অনেক ভালো মার্শাল আর্ট জানতো। সিটু তখন বলে তার কোনো সমস্যা নেই। জিকিং পুরোপুরি প্রিপারেশন নিয়ে নিয়েছিল তিয়ানকে থেকে যাওয়ার জন্য। এরপরে দেখা যায় রাজা আসে বেইউকে দেখার জন্য। বেইউ অসুস্থ হওয়ার পরে তো এখনো পর্যন্ত কোনো খোঁজ খবরই কেউ পায়নি। সাথে রানী আর বেইচেনও এসেছিল। মূলত এরা দুজনই রাজাকে খুঁচিয়ে নিয়ে এসেছিল, চাচ্ছিল বেইউ মারা গিয়েছে কিনা এটা নিশ্চিত হতে। রাজা আসে, জিকিং তাকে গ্রেটিং করে এবং জানায় বেইউয়ের শরীর এখন অসুস্থ, তার সাথে কেউই দেখা করতে পারবে না। তবে রাজা খুবই রেগে যায় এটা শুনে। বেইচেন বলে আমরা তো ফ্যামিলি, আমরা কেন দেখা করতে পারবো না। রাজা জিকিং এর কোনো কথা না শুনে এগিয়ে যাচ্ছিল। তখনই ভিতর থেকে বের হয়ে আসে প্রিন্স আন। প্রিন্স আনকে দেখে তো সবাই হা হয়ে যায়। বহু বছর আগে সে সন্ন্যাস গ্রহণ করে তিয়ানকি থেকে চলে গিয়েছিল, আবার সে তিয়ানকিতে এসেছে। রাজা প্রিন্স আনকে দেখে বলে ভাই তুমি কবে আসলে। প্রিন্স আন তখন বলে বেইউ অসুস্থ শুনে আমি তাকে দেখতে এসেছি, কিন্তু আসতে না আসতেই দেখছি তুমি প্যালেসের ঝামেলা শুরু করেছো। যেহেতু সে রাজার বড় ভাই ছিল, রাজাকে পুরো অপমান করছিল। রাজা তখন বলে আমি বেইউকে নিয়ে অনেক চিন্তিত, তাই দেখতে এসেছি। প্রিন্স আন তখন বলে আমি মাত্রই তাকে দেখে এসেছি, সে খুবই দুর্বল, তার এখন রেস্ট নেওয়া প্রয়োজন, তুমি অন্য সময় এসো। রাজা তখন প্রিন্স আনকে বলে আপনি আমার প্যালেসে আসুন, একসাথে আমরা ড্রিঙ্ক করব। প্রিন্স আন তখন বলে সে এখানেই থাকবে বেইউ এর সাথে। রানী তখন একটু ভাব নেওয়ার চেষ্টা করছিল, যেহেতু এখন প্রিন্স আন সন্ন্যাস গ্রহণ করেছে আর তার হাজবেন্ডই রাজা। তবে প্রিন্স আন ঝাড়ি মেরে বলে তোমার কি মনে হয় আমি তোমার থেকে দুর্বল বলে কি রাজা হওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি? এটা শুনে রাজা ভয় পেয়ে যায়, কারণ ও তো ছিল একটা মাকাল ফল আর প্রিন্স আন আসলেও একজন লিজেন্ড। রানী তখন বলে আরে আরে আপনি তো খারাপ ভাবে নিচ্ছেন, আমি এমনিই বলছিলাম। আচ্ছা এখন আর ঝামেলা না করি, আমরা পরে বেইউকে দেখতে আসবো। এটা বলে তারা সেখান থেকে ফিরে আসে।
আর ফিরে আসতে আসতে রানী রাজাকে বলছিল এই জি কিং নিশ্চিত অন্য কিছু, সে ঠিকই প্রিন্স আনকে এখানে নিয়ে এসেছে। রানী তো বুঝতেই পেরেছিল যে প্রিন্স আনকে জি কিং এখানে এনেছে, তবে তাদের তো আর কিছু করার নেই। রাতের বেলায় জি কিং বের হয়ে পড়ে লুসাও আইল্যান্ডের উদ্দেশ্যে। সে সবার থেকে বিদায় নিয়ে নেয় এবং জাহাজে করে রওনা দেয়। তবে সেখানেও উইশেং আর শাওশেং তার পিছু করছিল। তারা জাহাজের একটা কন্টেইনারের মধ্যে লুকিয়ে জি কিং এর সাথে সাথে লুসাও আইল্যান্ডের দিকে যাচ্ছিল। এরপর আবার আমাদের ডক্টর জু আর লিগুকে দেখানো হয়। হুট করেই মেইটিং সেই ঘরে আসে এবং ডক্টর জুকে চোর বলতে থাকে। মেইটিং এর হাতে একটা মূল্যবান গাছ ছিল, যেটা সে তার মায়ের জন্য এনেছে। তার মাও যেহেতু এখন অসুস্থ এবং দুর্বল, সে বলছিল ডক্টর জু এই গাছটা চুরি করেছে। ডক্টর জু বলে সে এই গাছ চুরি করেনি। সেখানে সুইং চেন তিনজনে এসে প্রচন্ড ঝামেলা শুরু করে। ওরা চাচ্ছিল ডক্টর জু আর লিগুকে বেইউয়ের পাশ থেকে সরিয়ে দিতে। লিগু তখন দৌড়ে বের হয় মিসেস লুকে ডাকার জন্য, তবে ওকে জাল দিয়ে ধরে ফেলে। সেখানে মিসেস লুও আসে। এর মধ্যে চেন ডক্টর জুকে বের করে নিয়ে আসে আর তার মুখ আটকে ফেলে। লিগু এবং ডক্টর জু দুজনের মুখই আটকে ফেলে আর তাদেরকে কোনো কথা বলারই সুযোগ দেয় না। মেইটিং, সুইং এবং চেন তিনজনে মিলে মিসেস লু এর মাথাটা পুরো নষ্ট করে দেয়। ওরা তিনজনে হইচই হট্টগোল চিল্লাচিল্লি করে প্রমাণ করে দেয় যে ডক্টর জু ওই গাছটি চুরি করে এনেছিল। তাদের বাবা ডক্টর জু এবং লিগুকে কত ভালো সম্মান দিয়ে রেখেছে, তাদের মাস্টারের চিকিৎসা করেছে, অথচ তারা এই প্রতিদান দিল। চেন এগিয়ে এসে বলে, মা, আপনি যদি ওদেরকে শাস্তি না দেন আমাদের ফ্যামিলির রুলস ভঙ্গ হবে। যে কেউ চুরি করতে সাহস পাবে, মানে ছোট্ট একটা বিষয়কে একদম পুরো বড় একটা ইস্যু বানিয়ে ফেলে, তিল থেকে তাল। এখন মিসেস লু অনেক কনফিউজড হয়ে যায়। সে তখন বাধ্য হয়ে ওদেরকে 2 দিনের আটকে রাখার শাস্তি দেয়। তবে এখন ওদেরকে যদি আটকে রাখা হয় তাহলে বেইউকে কে দেখবে? লিগু আর ডক্টর জু তো কোনো কথাই বলতে পারে না। গার্ডরা ওদেরকে জেলে বন্দি করতে নিয়ে যায়। চেন আর সুইং তখন বলে, যেহেতু সে বাবার স্টুডেন্ট, এটা তো আমাদেরই দায়িত্ব, আর সে তো একটা ছেলে মানুষ, তাহলে চেনই তার দেখাশোনা করুক। দরকার হলে আমি, মানে সুইং বলছিল এটা, যে দরকার হলে সুইং তার সাহায্য করে দিবে। মিসেস লু তখন আর কোনো কথা বলে না। তবে এরপরেই দেখা যায় ওরা আসলে এই কাজটি করেছিল আবারও বেইউকে পয়জন দেওয়ার জন্য। সুইং আর চেন বেইউকে আবারও পয়জন দিয়ে দেয়। চেন তখন বলে, তাকে তো আমরা সারা জীবন এভাবে পয়জন দিয়ে রাখতে পারবো না, আমরা কেন তাকে একবারেই মেরে ফেলছি না? সুইং তখন বলে, তুমি যদি মারতে চাও মারতে পারো, আমার কোনো সমস্যা নেই, তবে আমি এই বিষয়ে নেই, কারণ তাকে বাবা যেভাবে আগলে রাখছে এবং তার পরিচয় কাউকে জানতে দিচ্ছে না, আমার মনে হচ্ছে সে বিশেষ কেউ। তাকে মেরে ফেললে কি না কি হতে পারে এটা তো আমার কোনো আইডিয়াই নেই, তাই তুমি যদি মারতে চাও তো মারতে পারো, আমি তোমাকে বাধা দিব না। চেন তখন বলে, তুমি তো ভালো শয়তান, তুমি নিজে এসেছিলে আমার সাথে একসাথে কাজ করার জন্য, আর এখন তুমি নিজেই পল্টি নিচ্ছ। তখনই একজন গার্ড এসে চেনকে জানায় উপকূলে বিশাল একটা জাহাজ এসে ভিড়েছে। চেন তখন সেদিকে চলে যায়। উপকূলে বড় বোট, মানে জি কিং লুসাওতে পৌঁছে গিয়েছে। সে ছোট্ট একটা বোট নিয়ে কুলের দিকে চলে আসে। তবে জি কিং যখন নামে তখনই কিছু গার্ড সেখানে চলে আসে। জি কিংকে জিজ্ঞাসা করে সে লুসাওতে কেন এসেছে, কার কাছে এসেছে। জি কিং তখন বলে সে মাস্টার লুয়ের সাথে দেখা করতে চায়। তখনই সেখানে চেন আসে এবং বলে, এভাবে হুটহাট কেউ মাস্টার লুয়ের সাথে দেখা করতে চায় বললেই তো তাকে যেতে দেওয়া যায় না। জি কিং পরিচয় দেয় সে নানবেইয়ের ওয়াইফ। চেন তো তখন আরো বেশি শকড হয়ে যায়, মানে আগে নানবেই এসেছে, এখন তার ওয়াইফ, তার মানে এখন ফ্যামিলি ধরে এখানে থাকার ধান্দা। আর সে জি কিং এর সাথে চিল্লাচিল্লি করতে থাকে। জি কিং কে ডিরেক্ট বলে এখান থেকে বের হয়ে যেতে। জি কিং তখন বলে, আমাকে বের হয়ে যেতে বলো তুমি কে? চেন তখন বলে, আমি লু মেনশন থেকে এসেছি। জি কিং এবার বলে, লু মেনশন থেকে? তাহলে কি তুমি মাস্টার লু এর ছেলে? এটা শুনে সেখানকার গার্ডরা সবাই হেসে দেয়। জি কিং বলে, আমি শুনেছি মাস্টার লু এর বড় মেয়ের জামাই ঘর জামাই থাকে। তুমি নিজের পরিচয় দিতে এত দ্বিধাবোধ করছো, অথচ এসেছো আমাকে বিরক্ত করতে। চেন তখন চিৎকার করে বলে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এরপর জি কিং আবার বলে, মাস্টার লু এর বড় মেয়ে, সে তো অবশ্যই কোনো নোবেল লেডি। আমি ভাবতেই পারছি না সে কিভাবে তোমার মতো একটা মানুষকে বিয়ে করলো। এইবার তো চেনের মাথা আরো বেশি গরম হয়ে যায়। এরই মধ্যে উইশেং আর শাওশেংকে পানির মধ্যে তুলে আনে কিছু সৈন্য, জাল দিয়ে তাদেরকে ধরে এনেছিল। তাদের দুজনকে দেখে তো জি কিং অবাক হয়ে যায়। সে বুঝতে পেরে যায় যে উইশেং আর শাওশেং তাকে ফলো করছে। তবে চেন তাদের কাছে গিয়ে জি কিং এর রাগটা তাদের উপর দেখাচ্ছিল। সে গার্ডদের বলছিল এদের দুজনকে বেঁধে সমুদ্রে ফেলে দেওয়ার জন্য, যাতে মাছ ওদেরকে খেয়ে নেয়।
তবে জি কিং ওকে আটকায় আর বলে লু ফ্যামিলির কি এমনই রুলস যে কাউকে এভাবে হত্যা করা যায়। উইশিং তখন জি কিংকে বলে দয়া করে আমাদেরকে সাহায্য করো। চেন আবার এগিয়ে এসে বলে তুমি এখানে কথা বলার কেউ না। জি কিং তখন বলে আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যদি আমার পথে আসতে চাও তাহলে আসো, কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে যদি আমি অ্যাক্সিডেন্টলি তোমাকে মেরে ফেলি বা খুব গুরুতর আহত করে ফেলি সেই দোষ কিন্তু আমার না। এটা শুনেই চেন ভয় পেয়ে যায়, ও তো কিছুই জানতো না। ও তখন সুর নরম করে বলে মিস জি কিং, আপনি নানবে এর ওয়াইফ, আমাদের প্যালেসের গেস্ট, কিভাবে আমি আপনাকে না ঢুকতে দিয়ে থাকতে পারি। সে জি কিংকে ভিতরে যেতে বলে। জি কিং তখন সেখান থেকে চলে যাচ্ছিল আর চেন যায় উইশেং শাওশেং এর কাছে। উইশেং চিৎকার করে জি কিংকে ডাকছিল। কিছু দূরে এসে জি কিং চেনকে বলে ওদেরকে ছেড়ে দাও। তখন উইশেং আর শাওশেংকে ছেড়ে দেওয়া হয়। জি কিং উইশেং আর শাওশেংকে বলে আমাকে ফলো করা বন্ধ করো, এরপর বিপদে পড়লে আমি কিন্তু তোমাদেরকে বাঁচাবো না। এটা বলে সে ভিতরে চলে যায়। এদিকে সুইং এসে মেইটিংকে জিজ্ঞাসা করছিল তুমি কি নানবে এর আসল পরিচয় জানতে পেরেছো মায়ের থেকে। মেইটিং তখন বলে আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে তো আমাকে ঝাড়ি মেরে দিয়েছে। এরই মধ্যে একজন মেইড দৌড়ে এসে জানায় যে নানবে এর ওয়াইফ এসেছে। এটা শুনে তো দুই বোন আরো বেশি টেনশনে পড়ে যায়। এদিকে ঘর জামাই চেন আগে গিয়ে তার শাশুড়ির কাছে বিচার দিচ্ছিল যে জিকিং তার সাথে কিভাবে খারাপ ব্যবহার করেছে। তবে মিসেস লু এর এই বিষয়ে কোনো ফারাকই পড়ে না। মেইটিং আর সুইং দৌড়ে তার মায়ের কাছে আসে। তার মা তখন ঝাড়ি মেরে বলে দ্রুত ওই দুইজনকে মুক্ত করো। লিগু আর ডক্টর জু এর কথা বলছিল, আমি যাচ্ছি নানবের ওয়াইফকে গ্রেটিং করতে। এটা বলে মিসেস লু সেখান থেকে চলে যায়। তবে লিগু আর ডক্টর জুকে যদি মুক্ত করা হয় সে তো জিকিংকে সবকিছু বলে দিবে আর জিকিং অবশ্যই তাদেরকে বিশ্বাস করবে। এই কারণে ওরা তিনজন সিদ্ধান্ত নেয় যে লিগু আর ডক্টর জুকে মেরে ফেলবে এবং একজন গার্ডকে পাঠিয়ে দেয় ওদেরকে বিষ খাইয়ে মেরে ফেলার জন্য। লিগু আর ডক্টর জুকে বেঁধে একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল। সেখানে কিছু গার্ড যায় এবং প্রথমেই ডক্টর জুকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে। লিগু চিৎকার করে বলে তুমি এগুলো কি করছো। ওই গার্ড তখন বলে আমাদের কোনো উপায় নেই, আমাদেরকে এটাই অর্ডার করা হয়েছে। তবে লিগু কোনোভাবে নিজের বাঁধন খোলে এবং ওই গার্ডদের ধুমসে পিটানি দেয়। লিগুর সাথে তো ওই গার্ডরা পারবে না। তখন ওই গার্ডরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মিসেস লু জি কিংকে নিয়ে বেইউ এর ঘরে আসে। যতই বেইউ এর ঘরের দিকে আগাচ্ছিল জি কিং পুরো ইমোশনাল হয়ে যাচ্ছিল, তার চোখ পানিতে ভিজে যাচ্ছিল। তবে সে তো অনেক শক্ত, সে একদম কান্না করে না। জি কিং বেইউ এর কাছে গিয়ে জাস্ট দাঁড়িয়ে তাকে দেখছিল। অবশ্যই জি কিং এর ভিতরে অনেক খারাপ লাগছিল। তবে মেইটিং পেছন থেকে ঘরে ঢুকতে ঢুকতে বলে আমি তো ভেবেছিলাম নানবের ওয়াইফ এসে কান্নায় ভেঙে পড়বে, কিন্তু তুমি তো দেখছি খুবই শক্ত বের হলে। হাজবেন্ড এমন অসুস্থ কিন্তু চোখে এক ফোঁটা পানি নেই। জিকিং তখন এগিয়ে এসে মিসেস লুকে জিজ্ঞাসা করে ওকে। মিসেস লু তখন জানায় সে তার বড় মেয়ে এবং জিকিং এর কাছে তার বড় মেয়ের কথার জন্য মাফ চায়। জিকিং তখন ডাক্তার জু আর লিগুর কথা জিজ্ঞাসা করে। মেইটিং তখন বলে তারা গিয়েছে ওষুধ সংগ্রহ করতে। জিকিং অবাক হয়ে বলে তারা দুইজন একসাথে ওষুধ সংগ্রহ করতে গেল, নানবের কাছে তো কারো থাকা উচিত ছিল। মেইটিং তখন বলে ডাক্তার জু আগে গিয়েছিল আর লিগু তার জন্য অনেক চিন্তিত ছিল, কারণ পাহাড়ে তো সাপ বিচ্ছুর অভাব নেই, হয়তো কিছুর কামড়ে দেখা যাবে তারা দুইজনই মারা গিয়েছে। জিকিং এর তো এসব কথা একদমই সহ্য হচ্ছিল না। সে তখন মিসেস লুকে বলে আপনারা যদি একটু বাইরে যান, আমি আমার হাজবেন্ডের সাথে একান্তে একটু থাকতে চাই। মিসেস লু তখন মেইটিংকে নিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই সুইং ঘরে ঢুকলে মিসেস লু ফিসফিসিয়ে বলে ওদেরকে মুক্ত করতে বলেছি না, ওরা কোথায়। সুইং তখন জানায় যে গার্ডরা তাদেরকে হত্যা করতে গিয়েছিল কিন্তু তারা পালিয়ে গিয়েছে। মিসেস লুর তো এই কথা শুনে মাথায় হাত, হঠাৎ করে তাদেরকে কেন গার্ডরা মারতে যাবে। জিকিং কেবলই বেইউর কাছাকাছি এসেছে, এর মধ্যে লিগু আর ডক্টর জু দৌড়ে ঘরে প্রবেশ করে। জিকিংকে দেখে তো ওরা দুইজনও হাঁপ ছেড়ে বাঁচে। ডক্টর জু আগে এসে বেইউকে পরীক্ষা করে আর তারপর বলে বেইউ ঠিক আছে, কোনো ঝামেলা হয়নি। তবে এখনো কেন উঠছে না এটা বুঝতে পারছে না, এতক্ষণে তো উঠে যাওয়ার কথা। এরপর লিগু জিকিংকে খুলে বলে যে কিভাবে তাদের চুরির দায় দিয়ে বন্দি করে রাখা হয়েছিল। জিকিং এগিয়ে গিয়ে মিসেস লুকে বলে এগুলো কি শুনছি, তারা কেন এসে ওষুধে একটা গাছ চুরি করবে। মেইটিং তখন বলে ওইটা অনেক দামি গাছ ছিল, ওই গাছ অনেক কষ্ট করে তারা সংগ্রহ করেছে। আর ডাক্তার জু যেহেতু একজন ডাক্তার, সে তো জানতোই ওই গাছের ঔষধি গুণ কত বেশি, তাই হয়তো সে লোভ সামলাতে পারেনি। জিকিং তখন বলে এই গাছ যে ডক্টর জু চুরি করেছে এর কোনো প্রমাণ আছে, কেউ কি দেখেছে। মেইটিং বলে তাদের ঘরে ওই গাছ পাওয়া গিয়েছে, কোনো প্রমাণ কেন প্রয়োজন। জিকিং এবার মিসেস লুকে বলে কেউ তো তাদের ফাঁসানোর জন্য তাদের ঘরে এই গাছ রাখতে পারে।
আমি আশা করব আপনি এই বিষয়ে ইনভেস্টিগেশন করবেন। মিসেস লু তখন বলে সে অবশ্যই এই বিষয়ে ইনভেস্টিগেশন করে দেখবে। আসলে মাস্টার লু কিছুদিনের জন্য বাইরে গিয়েছে, তখনই এত কিছু ঘটে যাচ্ছে। জি কিং মিসেস লুকে ধন্যবাদ জানায় আর তারপর বলে আপনার জামাই চেনের সাথে আমার ঘাটে দেখা হয়েছিল, আমি তাকে তার উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। মেইটিং তখন বলে তুমি চেনের সাথে কি করেছো? জি কিং মুচকি হেসে বলে কিছুই না, সে আমার সাথে বেয়াদবি করেছিল, আমি তাকে জাস্ট মাফ চাইয়েছি। এটা শুনে মেইটিং তেড়ে আসে জি কিংকে মারতে। আর জি কিং তো থেমে থাকার মেয়ে না, সে মেইটিংকে একটা লাথি মেরে দেয়। মেইটিং ছিটকে গিয়ে দূরে পড়ে আর তো চিৎকার করতে থাকে, আমি তোমাকে দেখে নিব, আমি তোমাকে মেরে ফেলবো এসব। চেন উকি মেরে সবকিছুই দেখছিল, কিন্তু সে সামনে আসারই সাহস পায় না। মিসেস লু আর সুইং মেইটিংকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। লিগু তখন জিকিংকে বলে তারা আমাদেরকে ফাঁসিয়েছে, তাদের বিচার করুন। তখন এর একটা জু বলে লিগু পাগলামি করো না, আমরা এখানে এসেছি প্রিন্সের চিকিৎসার জন্য। মাস্টার লু আমাদেরকে অনেক সাহায্য করেছে আর সে আমাদের সাথে কোনো অন্যায় করেনি, সে ফিরে আসুক, সে এই বিষয়টা দেখবে। আমাদের কিছু তো সহ্য করতেই হবে। জিকিং তখন বলে একদম, আমরা এসেছি 2 দিনের জন্য, আমরা তো তাদের কিছু করতে পারি না। লিগু তখন বিষয়টা বুঝতে পারে। তবে মাস্টার লু ফিরে এসে তার মেয়েদের উপর প্রচন্ড রেগে যায়, সাথে তার জামাইয়ের উপরও। চেন কোনোভাবে মাস্টার লুকে শান্ত করার চেষ্টা করছিল, বলছিল এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তবে মাস্টার লু তো এটা মানবে না, সে বেইউকে খুবই ভালোবাসতো। সে তখন তার ছোট মেয়ে সুইংকে শাস্তি দেয় 100 বার ফ্যামিলির রুলস কপি করার জন্য। আর তার বড় মেয়ে মেইটিংকে বলে তার জামাইকে নিয়ে বিলাসবহুল প্যালেস ছেড়ে পাহাড়ের নিচে ছোট্ট একটা কুটিরে শিফট হয়ে যেতে। এত বিলাসিতার মধ্যে থেকে তাদের মাথায় চড়া পড়ে গিয়েছে। এটা শুনে মেইটিং খুবই রেগে যায়। মেইটিং আসলে ছিল প্রচন্ড বলদ। সে রেগে দাঁড়িয়ে বলে কেউ যদি কোনো কথা না বলে অন্তত আমি বলবো। আমি বুঝতে পেরেছি কেন তুমি নানবেইকে নিয়ে এত বেশি সেন্সিটিভ, সে তোমার অবৈধ সন্তান তাই না? এটা শুনে তো মেইটিং এর মা এগিয়ে এসে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। ওরা তিনজন আসলে এতদিন এটাই মনে করছিল যে নানবেই মাস্টারের অবৈধ সন্তান। আর যেহেতু নানবেই মাস্টারের ছেলে, এই সমস্ত সম্পত্তি সবকিছু নানবেইর হবে, সে হবে এই প্যালেসের ইয়ং মাস্টার। আর এই বিষয়টার জন্যই তারা নানবেইকে বারবার বিষ দিচ্ছিল, যাতে নানবেই সুস্থ না হয়, মানে বেইউ আর কি। এবার মিসেস লুয়ের থাপ্পড় খাওয়ার পর কিছু তো বলার থাকে না, তারা তিনজন ঘর থেকে বের হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় জি কিং বসে বসে বেইউয়ের সেবা যত্ন করছিল। সে ডাক্তার জুকে বলছিল অবাক করা বিষয় বেইউ কেন এখনো জেগে উঠছে না, আপনি তো ওর পালস দেখে বলেছেন ও পুরোপুরি ঠিক আছে। ডক্টর জু নিজেও অবাক হচ্ছিল। তখন হঠাৎ জি কিং এর মাথায় আসে বেইউকে পয়জন দেওয়া হয়নি তো, কয়েক ঘন্টার জন্য তো লিগু আর ডক্টর জু বন্দি ছিল, আর তখন বেইউর দেখাশোনা করেছে চেন এবং সুইং, তার মানে কি তারা বেইউকে কোনো পয়জন দিয়েছে? ডক্টর জু এই বিষয়ে কিছু বুঝতেই পারছিল না। তখন জিকিং বুঝতে পারে তাদের চালের উপর কেউ আছে। সে লিগুকে বলে বেইউকে প্রোটেক্ট করার জন্য আর নিজে বের হয়ে যায়। জিকিং বের হয়ে আসতেই সেখানে উইশেং নেমে আসে। জিকিং উইশেংকে দেখে বলে তুমি এখন আমাকে ফলো করছো? উইশেং তখন বলে আরে না, আমি তো এদিক থেকেই যাচ্ছিলাম। জিকিং তখন বলে রাতের বেলা মানুষের চালের উপর দিয়ে কে যায়? উইশেং বলে আচ্ছা ঠিক আছে, আমি চালের উপর দিয়ে গিয়েছি, তুমি তো জানোই আমি চালের উপর থেকে ইনফরমেশন জোগাড় করার জন্য এক্সপার্ট। তোমার তো এখন বেইউ এর জন্য ওষুধ প্রয়োজন তাই না? তোমরা তো এটাই ভাবছো যে বেইউকে কোন পয়জন দেওয়া হয়েছে। জিকিং অবাক হয়ে বলে তুমি কি জানো এই ব্যাপারে কিছু? উইশেং তখন বলে জানি, তাকে মেডিসিন পয়জন দেওয়া হয়েছে। আর সে জিকিংকে একটা গাছ দিয়ে বলে 3 কাপ পানির মধ্যে এই গাছ দিয়ে সেই পানিটাকে ফুটিয়ে 1 কাপ করে বেইউকে খাইয়ে দেওয়ার জন্য। জিকিং তখন বলে এটা সত্যি কাজে দিবে তো? উইশেং তখন বলে আমাকে আন্ডারএস্টিমেট করো না, যদিও আমি পশুর ডাক্তার, কিন্তু আমার মেডিসিনের সম্পর্কে অনেক জ্ঞান আছে। আর শোনো, কিছুদিন পরে কিনসে ভ্যালিতে কিন গ্যাদারিং অনুষ্ঠান হবে, আমি সেখানে যাব, তখন আবার বলো না আমি তোমাকে ফলো করতে করতে গিয়েছি। এটা বলে উইশেং সেখান থেকে চলে যায়। এরপর তো জিকিং সেই ওষুধ এনে ডক্টর জুকে দেয় এবং দেখা যায় সত্যি সত্যি ওই ওষুধি গাছটার কারণে বেইউয়ের শরীর অনেকটা ইমপ্রুভ হয়ে গিয়েছে। ডক্টর জু খুশি হয়ে বলে এই গাছটা আসলেও অনেক উপকারী। তবে উইশেং তো শুধুমাত্র 2টা গাছই দিয়ে গিয়েছিল, আর ওষুধ বানানোর জন্য আরো বেশি গাছ প্রয়োজন। লিগু তখন বলে আমি যাচ্ছি আনার জন্য। জিকিং তখন বলে আমি বেইউয়ের কাছে থাকছি, তোমরা যাও। ডক্টর জু আর লিগু তখন বের হয়ে পড়ে ওই ওষুধি গাছটা আনার জন্য। আর জিকিং বেইউয়ের পাশে বসতে বসতে বলে আমি একবার খুঁজে বের করি কে তোমাকে পয়জন দিয়েছে, তাহলে আমি পুরো লু মেনশনটাকে ধ্বংস করে দিব, যদি তোমার কিছু হয়ে যায়। আর তারপর বেইউয়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে তুমি আমাকে কত কিছু প্রমিস করেছিলে,
তুমি কি সব প্রমিস ভুলে গিয়েছো? বেইউ তখন বলে ওঠে, তুমি কি এখনো সেসব প্রমিস মনে রেখেছো? জিকিং তো অবাক হয়ে যায়। সে বেইউর মুখের কাছে কান নিয়ে বলে, কি বললে? বেইউ তখনই জিকিং এর মাথায় হাত রাখে, মানে বেইউ জেগে গিয়েছে। জিকিং তো পুরো অবাক, সাথে সাথে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে বেইউকে বলে, তুমি জেগে গিয়েছিলে, তাহলে তুমি অজ্ঞান হওয়ার ভান করছিলে কেন? বেইউ উঠতে উঠতে বলে, আমি যদি অজ্ঞান হওয়ার ভান না করতাম তোমার কথা কি শুনতে পেতাম? জিকিং লজ্জা পেয়ে বলে, আমি কি বলেছি? বেইউ বলে, তুমি যে বললে আমার কিছু হলে তুমি পুরো লু ম্যানশন ধ্বংস করে দেবে। জিকিং তখন বলে, আমি তো এমনিই বলেছি। বেইউ তখন বলে, তুমি আমার জন্য এত কেয়ার করো? জিকিং বলে, তোমাকে আমি অনেক আগে থেকে আমার খুব ভালো বন্ধু মনে করি, অবশ্যই আমি তোমাকে নিয়ে কেয়ার করি। বেইউ এবার জিকিং এর হাত ধরে বলে, তোমার সব বন্ধুরা কি তোমার হাত ধরতে পারে? জিকিং হাত ছাড়াতে চাচ্ছিল, তবে বেইউ হাতটা শক্ত করে ধরে রাখে। জিকিং তখন বলে, আমার কিন্তু খুব বেশি বন্ধু নেই, আর আমি তোমাকে বন্ধু বলেছি, তোমার নিজেকে লাকি মনে করা উচিত। বেইউ তখন বলে, তুমি এখানে কি করছো? তোমার তো তিয়ানকে গার্ড দেওয়ার কথা। জিকিং তখন বলে, আমি প্রিন্স আনকে তিয়ানকিতে রেখে এসেছি। এটা শুনে বেইউ মুস্কি হেসে বলে, তুমি অ্যারেঞ্জমেন্ট করতে একদম পটু, কিভাবে তুমি প্রিন্স আনকে ম্যানেজ করলে? এরই মধ্যে লিগু আর ডক্টর জু ফিরে আসে, আর তারা যখন বেইউকে জেগে উঠতে দেখে, ওরা তো খুশিতে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। দ্রুত গিয়ে বেইউয়ের কাছে ক্ষমা চেয়ে বলে তারা বেইউকে প্রোটেক্ট করতে পারেনি। বেইউ তখন বলে, তোমাদের কোনো দোষ নেই, নিজেদেরকে অপরাধী ভাবার কারণ নেই। আর তারপর সে ওদেরকে জানায় চেন এবং সুইং তাকে বিষ দিয়েছে। এই বিষয়টা বেইউ টের পেয়েছে, কারণ সে কোমাতে থাকলে তার মাইন্ড কিন্তু সচল ছিল, সে সবার কথাবার্তায় শুনতে পেরেছে। তবে বেইউ যে জেগে গিয়েছে এই বিষয়টা তারা আপাতত কাউকে জানতে দিতে চাচ্ছিল না। এরপরে আমাদের মাস্টার লুকে দেখানো হয়, তার কাছে কিনসে ভ্যালি থেকে একটি ইনভিটেশন আসে। কিনসে ভ্যালিতে কিন গ্যাদারিং অনুষ্ঠান হবে সেটা। কিন বলতে ওই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন, ওইটার। তবে মিসেস লু চিন্তিত হয়ে বলে, তুমি তো এখনো অসুস্থ, অনুষ্ঠানে না গেলে কি হয় না? মাস্টার লু তখন বলে, 5 বছর পর পর কিন গ্যাদারিং অনুষ্ঠান হয়, আমার জন্য আমি এই অনুষ্ঠানটাকে নষ্ট করতে পারি না। তাছাড়া কিছুদিনের মধ্যেই ফ্যামিলি র্যাঙ্কিং কম্পিটিশনও শুরু হয়ে যাবে, তখন তো আর অসুস্থতার বাহানা দিয়ে বসে থাকতে পারবো না। দোয়া করো বেইউ দ্রুত সুস্থ হয়ে যাক, তাহলে আমি এই ফ্যামিলির দায়িত্ব বেইউ এর কাঁধে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাব। মানে তার বাচ্চারা যেটা সন্দেহ করছিল আসলেও সেটাই। মাস্টার মনে মনে ঠিক করেছিল যে তার সমস্ত সম্পত্তি, মানে এই ফ্যামিলির দায়িত্ব সে বেইউকে দিয়ে দিবে। তবে এই বিষয়টা মিসেস লু এর খুব একটা ভালো লাগে না। সত্য হলো, মা তো নিজের ছেলে মেয়েদেরকে তো এইভাবে বঞ্চিত করতে পারে না। মাস্টার লু সেখান থেকে ভিতরে চলে আসে, তখন জিকিং আসে তার সাথে দেখা করতে, তাকে গ্রেটিং করার জন্য। মাস্টার লু আসার পরে জিকিং এর সাথে তার দেখা হয়নি, তবে সে টেবিলের ওপর কিনসে ভ্যালির ওই ইনভিটেশন দেখতে পায়, আর আগেও তো সেই অনুষ্ঠানের ব্যাপারে শুনেছে। জিকিং তখন মাস্টারকে জিজ্ঞাসা করে এই অনুষ্ঠান কবে, সে কি মাস্টারের সাথে যেতে পারে কিনা, তার এই অনুষ্ঠানের বিষয়ে কৌতূহল রয়েছে। মাস্টার তখন বলে, অবশ্যই তো যেতে পারো, কিন্তু নানবেই, মানে বেইউ এর শরীর তো ভালো না। জিকিং তখন বলে, চিন্তা করবেন না, ডাক্তার জু তো সাথে যাবে, সে ওকে দেখে রাখবে। জিকিং আসলে কিনসে ভ্যালিতে যেতে চাচ্ছিল, কারণ সে লিগে থেকে জানতে পেরেছিল তার মা আগে কিনসে ভ্যালিতে থাকতো। তবে এই বিষয়ে যখন সুইং জানতে পারে, সে চেনকে এসে জানায় যে জিকিং কিনসে ভ্যালিতে যেতে চাচ্ছে। এখন তুমি ইয়ং মাস্টার বাইয়ের সাথে যোগাযোগ করো। বাই হচ্ছে আরেকটি শক্তিশালী ফ্যামিলি। ফ্যামিলি র্যাঙ্কিং যে প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় মাস্টার লু হয় প্রথম এবং বাই ফ্যামিলি হয় দ্বিতীয়, যে কারণে তাদের মধ্যে তো একটা হাড্ডাহাড্ডি লড়াই রয়েছেই, মানে শত্রু শত্রু ভাব। তার মানে এরা দুইজন শত্রু ফ্যামিলির সাথে মিলে রয়েছে। সুইং চেনকে ইয়ং মাস্টার বাইকে খবর দিতে বলে সেখান থেকে চলে যায়। তবে চেন তখন বলে, একবার আমি সাকসেস হই, লু ফ্যামিলিকে আমি পুরো ধ্বংস করে দিব। তার মানে চেনও অতটা সহজ না যতটা বোকাশোকা ভাব সে নিয়ে থাকে। এদিকে জিকিং বেইউকে জিজ্ঞাসা করছিল কিনসে ভ্যালিতে গিয়েও কি তারা গোপন পরিচয় থাকবে কিনা, মানে নিজেদের পরিচয় তো এখানে গোপন করেছিল। বেইউ তখন বলে, লাভ নেই, সেখানে অনেক স্কলার আসবে, কেউ না কেউ তো তোমাকে চিনেই ফেলবে, তুমি আসো আমাকে ড্রেস পরতে সাহায্য করো। জিকিং তখন এসে বেইউকে ড্রেস পরতে সাহায্য করে, আর সে খুবই লজ্জা পাচ্ছিল। বেইউ বলে, তুমি এত লজ্জা কেন পাচ্ছ? জিকিং তখন বলে, আমার অভ্যাস নেই তো, তাই খুব লজ্জা লাগছে। বেইউ তখন জিকিং এর কাছাকাছি গিয়ে বলে, আস্তে আস্তে অভ্যাস করে নাও। এটা বলে সে সেখান থেকে চলে যায়, আর এটা শুনে জিকিং খুবই লজ্জা পাচ্ছিল, সাথে মুচকে হাসছিল, মানে বেইউ এর সাথে জিকিং এর প্রেমটা তো হয়েই গেল। এরপরে আর কি, সবাই মিলে রওনা দেয় কিনসে ভ্যালিতে।
কিংস ভ্যালিতে পৌঁছে জি কিং মাস্টারের সাথে হাঁটতে হাঁটতে ভিতরে আসে। আর এই প্যালেস দেখে ও তো পুরো অবাক হয়ে যায়। আসলেও এটা খুবই সুন্দর একটা জায়গা ছিল, যেখানে অন্য অন্য অনেক ফ্যামিলি উপস্থিত ছিল। মাস্টার জি কিংকে সাথে নিয়ে তাদের জন্য রাখা সিটে গিয়ে বসে। সুইং আর চেনও মাস্টারের সাথে এসেছে। একটু পরে সেখানে কিংস ভ্যালির মাস্টাররাও চলে আসে। তারাই কিন গ্যাদারিং অনুষ্ঠানের আয়োজন করে। আসলে যারা বাদ্যযন্ত্র শিখতে চায় সবাইকে কিনসে ভ্যালিতে এসেই শিখতে হয়। বলতে গেলে এটা হচ্ছে মিউজিকের শহর ছিল। যা হোক, কিন বাজানোর অনুষ্ঠান হবে আর লিগে আসবে না এটা তো হতেই পারে না। সেখানে লিগে আসে। লিগেকে দেখে সবাই কানাঘুষা করে বলতে থাকে সে বিশ্বের সবচেয়ে ভালো কিনবাদক। সে কিনসে ভ্যালির প্রথম স্টুডেন্ট, মানে লিগের এখানে বেশ ভালো একটা প্রভাব রয়েছে। লিগে ডিরেক্ট আসে এবং কিন বাজানো শুরু করে। আর সে শুরুতেই সাউন্ড স্ট্রাইক বাজাচ্ছিল, মানে যে সাউন্ড কেউ সহ্য করতে পারতো না, যেটার মাধ্যমে মানুষের মাইন্ড কন্ট্রোল করা যেত। কেউই এই সাউন্ড স্ট্রাইক সহ্য করতে পারছিল না। প্রিন্সিপালের মাস্টাররা তো সহ্য করতে পারবেই, এর বাইরে সহ্য করতে পারছিল জিকিং। জিকিং তখন মনে মনে চিন্তা করে কিনসে ভ্যালির মাস্টাররা খুবই চালাক। তারা শুরুতেই বুঝিয়ে দিচ্ছে যে কিনসে ভ্যালি কতটা শক্তিশালী, কেউ তাদের সাথে পাঙ্গা নিতে পারবে না। এরপর ওর মনে হয় ও যে এই সাউন্ড স্ট্রাইক সহ্য করতে পারে এটা কি মাস্টারদের জানাবে, নাকি সে সহ্য করতে পারছে না এমন ভান করবে। তারপর ভাবে আরে বাদ দিই, লিগে যেহেতু তাদের প্রথম স্টুডেন্ট, অবশ্যই লিগে তাদেরকে জানিয়ে দিয়েছে আমি সাউন্ড স্ট্রাইক সহ্য করতে পারি। তখনই উপর থেকে কেউ একজন নেমে আসে। লিগে এটা বুঝতে পেরে দ্রুত সেখান থেকে সরে যায়। উপর থেকে নেমে এসেছিল বাই ফ্যামিলির ইয়ং মাস্টার। ইয়ং মাস্টার বাই লিগেকে বলে আপনি আসলেও বিশ্বের 1 নম্বর কিনবাদক। তবে সেখানে উপস্থিত সবাই কানাঘুষা করছিল। ইয়ং মাস্টার বাই খুবই বেয়াদবি করলো। সে হুট করে স্টেজের উপর নামতে পারে না। কিনসে ভ্যালির মাস্টাররাও এই বিষয়টা নিয়ে বিরক্ত হয় এবং বলে আপনি এমনিতেই লেটে এসেছেন, তার উপর ডিরেক্ট স্টেজে প্রবেশ করেছেন, আপনি এখন সিটে এসে বসুন। ইয়ং মাস্টার বাই তখন বলে সে সিটে বসার জন্য আসেনি। এখানে যেহেতু সমস্ত ফ্যামিলির সবাই উপস্থিত আছে, কেননা ফ্যামিলি র্যাঙ্কিং কম্পিটিশনটা এখানেই হয়ে যাক। সবাই তখন বলতে থাকে কত অহংকারী, এখানে এসেছে একটা আনন্দ অনুষ্ঠানে, এখানে সে ফ্যামিলি র্যাঙ্কিং কম্পিটিশন করতে চাচ্ছে। কিনসে ভ্যালির মাস্টাররাও রাজি হতে চাচ্ছিল না। তবে বাই তখন তার কাছ থেকে একটা কৌটা বের করে, যেটা ছিল ফুসাং ডিভাইন ট্রির সিড। আর এই গাছগুলো হাজার হাজার বছর বেঁচে থাকে এবং এমন মনে করা হতো যে এটা হচ্ছে স্পিরিচুয়াল ট্রি, মানে ম্যাজিক্যাল ট্রি আর কি। স্বাভাবিকভাবে এটা খুবই মূল্যবান। সে এই বীজটাকে বাজি রাখে। যদি আজ কম্পিটিশন করা হয়, তাকে যে ফ্যামিলি হারাতে পারবে সে তো র্যাঙ্কিংয়ে 1 নম্বর হবেই, তার উপর ওই ফ্যামিলিকে এই বীজটা দিয়ে দিবে। এরপর আর কি, কম্পিটিশন শুরু হয়। সেখানে বাই এসে মাস্টার লুকে প্রচুর অপমান করতে থাকে। সে তো জানতোই বাই অসুস্থ। মাস্টার লু এর নাকাম্মা জামাই তো আগেই বাইকে সবকিছু জানিয়ে দিয়েছিল। মাস্টার লু তখন চেনকে বলে আমাদের তরফ থেকে তুমি যাও যুদ্ধ করার জন্য। চেন তো প্রথমে যেতেই চাচ্ছিল না, তবে মাস্টারের জোড়াজুড়িতে সে যেতে বাধ্য হয়। তবে গিয়ে ইয়ং মাস্টার বাইয়ের হাতে ধোয়া খেয়ে ফিরে আসে। জাস্ট একটা ধাক্কা দিয়ে চেনকে সে হারিয়ে দেয়। চেন ভয়ে ভয়ে মাস্টারের পেছনের সিটে এসে বসে। মাস্টার তো রাগে চোখ দিয়ে চেনকে খেয়ে ফেলছিল। এরপরে বাই অন্য অন্য ফ্যামিলিদের আহ্বান করে এবং প্রত্যেক ফ্যামিলির সবাই গিয়ে বাইয়ের কাছে হেরে ফিরে আসে। বাই তখন খুব অহংকার নিয়ে বলে মাস্টার লু, আপনি যেহেতু ফ্যামিলি র্যাঙ্কিংয়ে প্রথম ছিলেন, তাই আমি আপনাকে আর একটা সুযোগ দিতে চাই। আপনার ফ্যামিলির তরফ থেকে কি অন্য কেউ আসতে চায়? এবার জিকিং এর খুবই গায়ে লেগে যায়। আচ্ছা একটা বিষয় বলি, এই পুরো কাহিনী ভেতর থেকে কিন্তু বেইও দেখছিল একটা জানালা দিয়ে। জিকিং তখন মাস্টার লুকে বলে আপনি হয়তো আপনার ফেভারিট স্টুডেন্ট নানবেইয়ের কথা ভুলে গিয়েছেন। লু তখন বলে নানবেই তো এখন অসুস্থ। জিকিং বলে নানবেই অসুস্থ, কিন্তু তার তরফ থেকে আমি তো লড়তে পারি। মাস্টার লু তখন খুশি হয়ে জিকিংকে ধন্যবাদ জানায়। জিকিং যখন লড়ার জন্য উঠে দাঁড়ায়, ইয়ং মাস্টার বাই তখন বলে মাস্টার লু, শেষমেশ একটা মহিলা মানুষকে পাঠাচ্ছেন যুদ্ধ করার জন্য, আর এই মহিলার সাথে আপনাদের ফ্যামিলির সম্পর্ক কি? জিকিং তখন বলে আমি তার স্টুডেন্টের ওয়াইফ। ইয়ং মাস্টার বাই বলে আমি তো এই ব্যাপারে জানতাম না। জিকিং বলে মাস্টার লু এর প্যালেসের সব গোপন খবর কি আপনাকে বলে বলে করতে হবে? সমস্ত ফ্যামিলি তো হাসছিল এই কথা শুনে। জিকিং ইয়ং মাস্টার বাইকে বলে আপনি কি এই মহিলার সাথে লড়াই করতে ভয় পাচ্ছেন? বাই তখন বলে আমি ভয় কেন পাবো, ঠিক আছে আসো। এরপর আর কি, মাস্টারের তলোয়ার নিয়ে জিকিং চলে যায় যুদ্ধ করতে। লিগে আবারও কিউকিন বাজানো শুরু করে। সবাই তো উত্তেজনা নিয়ে দেখছিল কি হয়। অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড জিকিং বাইকে হারিয়ে দেয়। তবে বাই সহজে হেরে যাওয়ার পাত্র না।
সে জিকিংকে একটা ম্যাজিক্যাল রশির সাহায্যে বেঁধে ফেলে আর তারপর বলে এবার তুমি আমাকে হারিয়ে দেখাও। কিন্তু জিকিং তো সাউন্ড স্ট্রাইক জানতো। সে জাস্ট একটা টোকা মেরে বাইকে ফেলে দেয় এবং তারপর দ্রুত গিয়ে বাইয়ের গলা টিপে ধরে। আর বাইকে টাচ করতেই জিকিং বুঝে যায় যে বাই একটা মেয়ে, কিন্তু ছেলেদের ছদ্মবেশে থাকে। সে তখন বাইকে বলে তুমি আসলে মেয়ে। বাই তখন বলে বেয়াদব, তুমি আমাকে ধরে ফেলেছো, এবার তুমি আর বেঁচে থাকবে না। সে এবার জিকিংকে মেরে ফেলার জন্য খুব জোরে জিকিং এর হাত চেপে ধরে তাকে রশি দিয়ে পেঁচাতে থাকে। তখন বেইউ তার ছোট্ট ছুরিটা জিকিং এর হাতে পাঠিয়ে দেয় আর জিকিং সেই ছুরি দিয়ে বাইয়ের চুলের খোপাটা খুলে দেয়। ফলস্বরূপ সবাই বুঝতে পেরে যায় যে ইয়ং মাস্টার বাই আসলে মেয়ে। বাই ফ্যামিলির কোনো ছেলে নেই, তারা মেয়েকে ছেলে সাজিয়ে রাখছিল। কেননা এই ভ্যালিতে ছেলে থাকাটা একটা গর্বের বিষয়। যে ফ্যামিলিতে ছেলে থাকতো না তারা মাথা নিচু করে থাকতে হতো আর কি। যা হোক, বাই তো আবারও আক্রমণ করতে আসছিল। তখন বাইয়ের বাবা সেখানে চলে আসে এবং সবার কাছে ক্ষমা চায় তার মেয়ের বেয়াদবির জন্য এবং তার মেয়েকে সেখান থেকে নিয়ে দ্রুত চলে যায়। এবার কিনসে ভ্যালির মাস্টাররা জি কিংকে সেই ফুসাং সিটটা দিয়ে বলে তুমি এটা জিতে নিয়েছো। ভিতর থেকে বেইউ পুরো বিষয় দেখে তো অনেক খুশি হয়, সাথে লিগেও খুশি হয়। সুইং আর চেন জিকিং এর এমন স্কিল দেখে হতবাক হয়ে যায়। মাস্টার লু তো মহা খুশি। জিকিং এবার ওই সিটটা নিয়ে বলে আমি আসলে জানি না যে এটা কি জিনিস, এটার মূল্যই বা কেমন হবে। এই অনুষ্ঠানে আরো আনন্দ আনার জন্য আমি এই সিটটা নিলামে উঠাতে চাই। সবাই তো তখন উল্লাস করে ওঠে। এবার যেহেতু দাম জানে না তাই জিকিং 1 টাকা থেকে শুরু করে। এরপর বিভিন্ন ফ্যামিলির দাম বলতে থাকে 1 টাকা, 10 টাকা, 150 টাকা, 450 টাকা। এবার লিগে বলে 10,000 টাকা। তখনই বেইউ ভিতর থেকে বের হয়ে এসে বলে 30,000 টাকা। সবাই বেইউকে দেখে হা হয়ে যায়। আর কিনসে ভ্যালির মাস্টাররাও তো বেইউকে চিনতে পারে। তারা দ্রুত উঠে বেইউকে গ্রেটিং করে এবং বলে ফোর্থ প্রিন্স আপনি আমাদের অনুষ্ঠানে। বেইউ তখন বলে আমি জিকিং এর কাছ থেকে আপনাদের অনুষ্ঠানের বিষয়ে শুনলাম, আমার কৌতূহল হলো তাই দেখতে চলে আসলাম। আর বেইউকে সুস্থ দেখে তো মাস্টার লু অনেক খুশি। কিনসে ভ্যালির মাস্টাররা দ্রুত বেইউকে বসার জন্য অনুরোধ করে। বেইউকে দেখে তো জেনের কপাল থেকে ঘাম ঝরছিল। সে দ্রুত নিজের ঘাম মুছে ভয়ে ভয়ে বেইউয়ের দিকে তাকিয়ে থাকে। বেইউ চেন আর সুইং এর টেবিলের কাছে আসে এবং সেখান থেকে একটা আপেল তুলে নেয় আর তারপর মাস্টার লু এর পাশে গিয়ে বসে। এবার লিগে বেইউয়ের 30,000-এর বিপরীতে 90,000 বলে দাবি করে ওই গাছের সিডের। তখন তো আশেপাশের সব ফ্যামিলিরা বলতে থাকে এত দামও না, কেন তারা এত দাম বলছে। তবে জিকিং বুঝতে পেরে যায় যে বেইউ আর লিগে দুজনে হিংসাবশত এমনটা করছে। এরপর বেইউ ওই সিটটার দাম বলে 1 লাখ টাকা। সবাই উল্লাস করে ওঠে, এর বেশি তো দাম হতেই পারে না। এবার অকশনের নিয়ম অনুযায়ী জিকিং বলতে শুরু করে 1,01,000, 1,02,000। তবে 3 বলার আগেই সেখানে নেমে আসে উইশেং। উইশেং এসে বলে ফুসাং সিড এত মূল্যবান একটা জিনিস, এটার দাম শুধুমাত্র 1 লাখ টাকা। উইশেং এখানে এসে ড্রামা করতে শুরু করে। সে সবাইকে বলে আরো একটু বাড়াও, মাত্র 1 লাখে কি হয়। জিকিং তখন বলে তাহলে তুমিই বাড়াও। উইশেং তখন বলে অবশ্যই, তাহলে আমি বলছি এই সিটের দাম 1 লাখ, একটা কপার কয়েন। সবাই তো হা হা করে হাসছিল যে এই বলদটা কই থেকে এসেছে। উইশেং ভেবেছিল কেউ হয়তো এর বেশি বলবে, যেহেতু সে শুধুমাত্র একটা কপার কয়েনই যোগ করেছে। জিকিং তখন বলে আচ্ছা ডিল, যাও তুমি এই সিটটা পেয়ে গিয়েছো। এটা বলে সে ওই সিটটা উইশেং এর হাতে দিয়ে দেয় আর তারপর কিনসে ভ্যালির মাস্টারদের বলে আমি এই অকশনের পুরো টাকা কিনসে ভ্যালির অনুষ্ঠানের জন্য দান করে দিচ্ছি। সবাই তখন খুশি হয়ে হাততালি দেয়। কিনসে ভ্যালির মাস্টার জিকিংকে ধন্যবাদ জানায়। অনুষ্ঠানে এবার শেষ, সবাই যে যার মতো উঠে চলে যায়, কিন্তু মাঝখানে পড়ে যায় উইশেং। সে তখন জিকিংকে বলে জিকিং বিশ্বাস করো আমি মজা করতে এসেছিলাম, আমি মজা করার জন্য দাম বলেছি। ও একজন ভিখারি মানুষ, ও 1 লাখ টাকা কোথা থেকে পাবে। তবে সবাই যে যার মতো চলে যায়। উইশেং লিগের দিকে তাকিয়ে বলে তুমি কি এটা কিনবে, কিন্তু লিগের সেখান থেকে উঠে চলে যায়। আসলে সিটটা নিয়ে তো কারোই ইন্টারেস্ট ছিল না, ওরা দুজন তো মারামারি করছিল হিংসাবশত। উইশেং বেচারা সেখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। এরপর বেইউ যখন জিকিং এর ঘরে আসে ও দেখতে পায় জিকিং ওষুধ লাগানোর চেষ্টা করছে, তবে নাগাল পাচ্ছিল না যেহেতু তার পিঠে ক্ষত। বেইউ তখন এগিয়ে এসে বলে এখানে যেহেতু কোনো মেইড নেই তাই আমি একমাত্র তোমাকে ওষুধ লাগিয়ে দিতে পারি, কেননা মেইড ছাড়া শুধুমাত্র ডক্টর জুই ওষুধ লাগাতে পারবে। জিকিং তখন বলে আমি রাজি, ডক্টর জুকে ডেকে পাঠাও। বেইউ তখন বলে আমি রাজি না, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিব। এটা বলে সে জিকিং এর পিঠে ওষুধ লাগিয়ে দিতে থাকে। ওষুধ লাগিয়ে দিতে দিতে সে জিকিংকে জিজ্ঞাসা করে তুমি যে টেকনিক ব্যবহার করলে সেটা কি। জিকিং তখন বলে ওটাকে সাউন্ড স্ট্রাইক বলে।
বেইউ তখন বলে লিগে তোমাকে তার সর্বোচ্চটা শিখিয়েছে। জিকিং বেইউকে বলে আসলেও সে আমাকে বিনামূল্যে তার সর্বোচ্চ শিক্ষা শিখিয়ে দিয়েছে, সাথে একটা কিনও উপহার দিয়েছে, তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। বেইউ তখন বলে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত না। জিকিং তখন বলে তোমাকে কেন ধন্যবাদ দিব। বেইউয়ের তো মুডটাই খারাপ হয়ে যায়। এরপর সে উইশিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। জিকিং তখন জানায় সে হচ্ছে একজন পশু ডাক্তার, সে আমাকে আগে প্রিন্স আনের সাথে দেখা করতে সাহায্য করেছিল, আর কিছুদিন আগে তোমাকে ডিটক্সিফাই করতে সাহায্য করেছে। মানে বেইউ তো ওষুধ দিয়েছিল উইশেং। আর বেইউ তো সন্দেহভাজন, সে তখন বলে উইশেং যেহেতু এত কিছু পারে, আমার মনে হয় না ও যতটা বোকা বোকা ভাব নিয়ে থাকে ও ততটা বোকা। এরই মধ্যে ওষুধ দেওয়া শেষ হয়ে গিয়েছে। বেইউ জিকিং এর কোটটা আবারও পরিয়ে দেয়, তার চুলগুলো ঠিক করে দেয়। জিকিং তখন বেইউকে ধন্যবাদ জানায়। বেইউ তখন মুচকি হেসে বলে তুমি শুয়ে পড়ো, আমি কাল আবারও তোমাকে ওষুধ লাগিয়ে দিব। এটা বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মিস বাইকে দেখতে পাই, তার কাছে এসেছিল চেন। মিস বাই রেগে বলে তুমি এখান থেকে বের হয়ে যাও। চেন তখন বলে তুমি কিভাবে আমাকে বের করে দিতে পারো। এখানে আমরা বুঝতে পারি চেন আগে থেকেই জানতো যে বাই একজন মেয়ে। সে এসে বাইকে হাসানোর চেষ্টা করছিল। বাই তখন বলে সুইং কোথায়। তখনই দেখা যায় সুইং ও চেনের সাথে এসেছিল। তবে সুইং প্রথমবার জানতে পেরেছে যে বাই মেয়ে। সে বাইকে বলে আমি তোমার মতো শক্তিশালী হতে চেয়েছিলাম। বাই তখন বলে স্বাভাবিক হতে চাইবে, আমি মেয়ে হয়েও কত শক্তিশালী, একজন ছেলের মতো ফ্যামিলিকে দেখে শুনে রাখছি। এবার তো সুইং এর রাগ হয়ে যায়। সে তখন বাইকে বলে আমি আমার মেয়ে পরিচয় নিয়ে খুশি, যদিও আমি তোমার মতো শক্তিশালী হতে চেয়েছিলাম, কিন্তু ছেলে পরিচয় বাঁচতে চাইনি। যা হোক, আমি তোমাকে বলতে এসেছিলাম আমাদের মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির কথা মাথায় রেখো। আমরা যে তোমার সাথে জড়িত, তোমাকে ইনফরমেশন পাস করি এই বিষয়টা যেন কেউ জানতে না পারে। বাই তখন বলে চুক্তি তো চুক্তি, এই বিষয়ে কেউই জানতে পারবে না। চেন তখন সুইংকে রাগ দেখিয়ে বলে আমার মনে শুধুমাত্র মিস বাই আছে, সে ছেলে সেজে থাকুক বা মেয়ে সেজে থাকুক, তোমার বোনের মতো ওই স্টুপিড না। সুইং তখন সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই আসলে চেন আর বাইয়ের তো পরকীয়ার সম্পর্ক রয়েছে, যেটা অলরেডি সুইং জানতো। ওর বোনকে ঠকাচ্ছে অথচ এই বিষয়েও কিছুই বলে না। বুঝেন, সম্পত্তির লোভ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। এরপর আমরা লিগে এবং কিনসে ভ্যালির মাস্টারদের কথা বলতে শুনি। কিনসে ভ্যালির মাস্টাররা বুঝতে পেরেছিল জিকিং আসলে মুকির মেয়ে। লিগে তখন হেসে দিয়ে জানায় যে আপনারা জ্ঞানী, আসলেও সে আমার মাস্টার মুকির মেয়ে। আমি কিছুদিন আগে তাকে দেখে চিনতে পেরেছিলাম, তাকে কিন শিখিয়েছি এবং তার মায়ের একটা কিউকিন আমি তাকে উপহারও দিয়েছি। এটা শুনে কিনসে ভ্যালির মাস্টাররা তো অনেক খুশি হয়। এবার লিগে তাদেরকে জিজ্ঞাসা করে আমি আমার মাস্টারের সম্পর্কে তেমন কিছুই জানি না, তাকে আপনারা কোথায় পেয়েছিলেন, সে কিভাবে এখানে আসলো আর কোথায় বা চলে গেল। ওই মাস্টারদের থেকে তখন আমরা জিকিং এর মায়ের পাস্টের সম্পর্কে জানতে পারি। এই মাস্টাররা আসলে জিকিং এর মাকে সমুদ্রে মুমূর্ষু অবস্থায় খুঁজে পেয়েছিল। যখন খুঁজে পেয়েছিল তখন তার মায়ের কাঁধে দুইটি কিউকিন ছিল, যার একটা বর্তমানে লিগের কাছে এবং আর একটা জিকিং এর কাছে। আর এটা যেহেতু মিউজিকের ভ্যালি, তাই তারা মুকিকে উদ্ধার করে। মুকি তাদের প্যালেসে প্রথমে মেইড হিসেবে কাজ করত। সে খুব শান্ত স্বভাবের এবং কম কথা বলা মেয়ে ছিল। আস্তে আস্তে তাদের সম্পর্ক ভালো হয় এবং মুকির কিউকিন বাজানোর ট্যালেন্ট সম্পর্কে জানতে পেরে এই মাস্টাররা মুকিকে নিজেদের স্টুডেন্ট বানিয়ে নেয়। এরপর বহু বছর তো কেটে যায় এবং একদিন লিগে এই ভ্যালিতে আসে। লিগে যেহেতু দুর্বল এবং অসুস্থ, সে তো মার্শাল আর্ট সেভাবে শিখতে পারবে না। তাই লিগে যাতে মিউজিকের মাধ্যমে নিজের প্রতিরক্ষা করতে পারে, লিগের বাবা লিগেকে কিনসে ভ্যালিতে দিয়ে যায় এবং এখানে মুকি ছিল সবচেয়ে ট্যালেন্টেড। তাই এই মাস্টাররা লিগেকে মুকির স্টুডেন্ট হিসেবে দিয়ে দেয়। আর এভাবে লিগের মাস্টার হয়ে যায় মুকি। তবে লিগে এখান থেকে শিক্ষা শেষ করে চলে যাওয়ার পর হঠাৎ একদিন মুকি অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য বলতে সে কোথাও চলে গিয়েছিল, তবে তার কিউকিনগুলো এখানেই রেখে গিয়েছিল, যেগুলো পরে লিগেকে দিয়ে দেওয়া হয়েছে। লিগে তখন অবাক হয়ে চিন্তা করতে থাকে জিকিং এর মা হঠাৎ করে চলেই বা যাবে কেন। তবে কিনসে ভ্যালির মাস্টাররা সেসব কিছু জানতো না। তারা লিগেকে বলে জিকিংকে যেহেতু এখন তারা খুঁজে পেয়েছে, তাহলে কিনসে ভ্যালির দায়িত্ব জিকিংকে দিলে কেমন হয়, কেননা লিগে তো এমনিতে বেশি দিন বাঁচবে না। এটা শুনে লিগে অনেকটা খুশি হয়ে যায়, যেহেতু সে জিকিংকে পছন্দ করতো, আর জিকিং যদি এখানে থেকে যায়, ফোর্থ প্রিন্স তো আর এখানে থেকে যাবে না। এদিকে আমরা ফোর্থ প্রিন্স এবং মাস্টার লুকে কথা বলতে শুনি। মাস্টার লু ফোর্থ প্রিন্সকে জিজ্ঞাসা করে তার শরীর কেমন। বায়ু জানায় সে ঠিক আছে। এরপর বায়ু মাস্টারকে জিজ্ঞাসা করে তার মায়ের সাথে মাস্টারের কি সম্পর্ক। মাস্টার লু তখন বলে আগে তুমি ছোট ছিলে তাই তোমাকে কিছুই বলিনি, এখন বলছি শোনো। তোমার মা একবার আমার জীবন বাঁচিয়েছিল,
বহু বছর আগে আমি যখন তিয়ানকিতে গিয়েছিলাম, জঙ্গলের এক বাঘ আমাকে তাড়া করছিল। তখন আমি পাহাড়ের উপর থেকে পড়ে যাই। গুরুতর আহত অবস্থায় তোমার মা আমাকে উদ্ধার করেছিল। তখন আমি তোমার মাকে নিয়ে লুসিয়ান আইল্যান্ডে ফিরে আসি। এখানে আমাদের দুইজনের ভালোবাসার একটা সম্পর্ক হয়েছিল। আমরা একে অপরকে কথা দিয়েছিলাম একসাথে সারা জীবন থাকবো। আমি তাকে প্রমিস করেছিলাম যে আমি তাকে আমার ফ্যামিলির ইটারনাল স্ট্রেংথ আর্ট শিখাবো। কিন্তু তার আগেই হঠাৎ করে একদিন সে উধাও হয়ে গেল। আমি অনেক খুঁজেও তাকে খুঁজে পাইনি। সে আমাকে গুড বাইও বলে যায়নি। এর 2 বছর পর আমি আবারও যাই তিয়ানকিতে। আর তখন আমি রাজার পাশে তোমার মাকে দেখতে পাই। তখন সে রাজার প্রিন্সেস হয়েছে, মানে রাজার ওয়াইফ। তাই তোমার মাকে তো আর ফিরিয়ে আনা সম্ভব ছিল না। কিছুদিন পর আমি জানতে পারি তোমার জন্ম হয়েছে এবং তোমার মা অজানা রোগে মারা গিয়েছে। তখন আমি সিদ্ধান্ত নিই তোমার মাকে করা প্রমিস আমি তোমার মাধ্যমে রাখবো, মানে ইটারনাল স্ট্রেংথ আর্ট আমি তোমাকে শিখাবো। আর তোমার মা যেহেতু আমার জীবন বাঁচিয়েছিল, তাই যে কোনোভাবেই আমার দায়িত্ব ছিল তোমার জীবন বাঁচানো, তার উপকারের প্রতিদান দেওয়ার জন্য। সবকিছু শুনে বেইউ তো হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারছিল না তার মা হঠাৎ করে এখান থেকে চলে কেন গেল। তবে এই ব্যাপারে তো আর সে কিছু বলতে পারে না। পরবর্তী সিনে দেখা যায় বায়ু আর জিকিং খুব সুন্দর একটা জায়গাতে গিয়েছে। সেটা ছিল একটা পাহাড়ের গুহা টাইপ। আর জায়গাটাতে অনেক জোনাকি উঠছিল, খুবই সুন্দর ছিল। আর জিকিং খুবই এনজয় করছিল। বায়ু জিকিং এর দিকে তাকিয়ে হাসছিল, মানে তার জিকিং এর পাগলামি মজা লাগছিল। ভিতরে গিয়ে তার একটা মূর্তি খুঁজে পায় এবং প্রার্থনা করে। জিকিং সেখানে একটি কিউকিনও দেখতে পায়। আর এমন অ্যারেঞ্জমেন্ট ছিল, মনে হচ্ছিল এখানে বসে কেউ কিউকিন বাজিয়েছে এবং সামনে অনেকে বসে সেটা শুনেছে। এরপর তারা ওই টুলগুলোর মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পায়, যেগুলো একত্রিত করার পর মিউজিক বাজছিল। জিকিং অবাক হয়ে বলে, এই নতুন মিউজিক আবার কোত্থেকে আসলো? এটা তো লিউশ্যাং মিউজিকের অংশ বলে মনে হচ্ছে না। তখনই লিগে ভিতরে আসতে আসতে বলে, এটা লিউশ্যাং মিউজিকেরই অংশ। লিউশ্যাং হচ্ছে জিকিং এর মায়ের সেই বিখ্যাত মিউজিক, যেটা সে জিকিংকে প্র্যাকটিস করতে বলেছিল। জিকিং তখন অবাক হয়ে বলে, তাহলে কি লিউশ্যাং এর 10 ভলিউমের থেকেও বেশি ভলিউম আছে? লিগে এই ব্যাপারে কিছুই জানতো না। সেখান থেকে ওরা সবাই মিলে আবার যায় কিনসে ভ্যালির মাস্টারদের কাছে, জিকিং এর মায়ের ব্যাপারে খোঁজ নিতে। সেখানে তারা জিকিং এর মায়ের রুমে ঢোকে এবং জিকিং এর মায়ের পুরনো জিনিসপত্র দেখতে পায়। জিকিং আবার তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে মাস্টাররা জিকিং এর মায়ের ব্যাপারে যা কিছু জানতো সবকিছুই বলে। সে যে হুট করে একদিন চলে গিয়েছে এটাও। তবে সেখানকার একজন মাস্টার জানায় অবশ্যই মুকি খুব তাড়াহুড়োর মধ্যে গিয়েছিল, কারণ চলে যাওয়ার সময় সে তার প্রিয় কিউকিনগুলো রেখে গিয়েছে, যেগুলো সে মুমূর্ষু অবস্থাতেও আগলে রেখেছিল। এবার বেইউ জিজ্ঞাসা করে সে এত তাড়াহুড়ো করে কোথায় যেতে পারে। তখন সেখানকার মাস্টার বলে তাদের মনে হতো মুকি সবসময় ভয়ে ভয়ে থাকে, কেউ হয়তো এই তাকে হত্যা করে ফেললো। সে বাইরে গেলে অনেক বেশি সতর্ক থাকতো কেউ তাকে মেরে না ফেলে। তার মানে অবশ্যই এমন কেউ ছিল যে মুকিকে তাড়া করছিল। হয়তো এই কারণেই মুকি পালিয়ে গিয়েছে। জিকিং তখন ওই ছুরিটা মাস্টারদের দেখায়। মাস্টার এটা দেখে বলে, এটা তো মুকির ছুরি। সে পালিয়ে যাওয়ার সময় এই ছুরি অবশ্যই নিয়ে গিয়েছিল, কারণ সে যাওয়ার পরে এই ছুরি আর কখনোই দেখেনি। ফোর্ট প্রিন্স তখন ওই মাস্টারদের জানায় তারা বিশেষভাবে কিনসে ভ্যালিতে এসেছিল জিকিং এর মায়ের সম্পর্কে খোঁজ নিতে। ওই মাস্টাররা তখন জিকিংকে বলে কিনসে ভ্যালির কোনো সাকসেসর নেই, মানে কোনো উত্তরাধিকারী নেই। এখন যেহেতু তুমি মুকির মেয়ে, তুমি কি কিনসে ভ্যালির দায়িত্ব নেবে? জিকিং তখন বলে, এটা অনেক বড় দায়িত্ব। আমি হয়তো এই দায়িত্ব সামলাতে পারবো না। আপনাদের অন্য কাউকে খুঁজে নিতে হবে। ফোর্ট প্রিন্স তখন বলে ওঠে, তুমি তো আমাকে মেরেই ফেলছিলে। আমি তো ভাবলাম এই তুমি রাজি হয়ে গেলে। তুমি যদি রাজি হয়ে যেতে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকতাম? এটা শুনে মাস্টাররা হেসে ফেলে। তারা আর কি বলবে। বেইউ জিকিংকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তবে লিগের চোখগুলো টলটল করছিল, বেচারা খুবই মন খারাপ হয়েছে ওর। এরপর আমরা জিকিং আর বেইউকে বসে কথা বলতে শুনি। বেইউ জিকিংকে বলছিল, এটা তাহলে তোমার মায়ের ছুরি, আর এই কারণেই এই ছুরিটার প্রতি তুমি এত কৌতূহলী ছিলে। জিকিং তখন মাথা নেড়ে হ্যাঁ জানায়। সে জানায় ছোটবেলায় তার মায়ের বক্সে সেই ছুরি দেখেছে। এই কারণেই বেইউয়ের কাছে এই ছুরি দেখে সে এত কৌতূহল হয়ে প্রশ্ন করত। বেইউ তখন বলে, তাহলে তোমার মায়ের ছুরি আমার মায়ের কাছে কিভাবে আসলো? জিকিং তখন বলে, হতে পারে তারা পরিচিত ছিল। তবে বেইউ বলে, আমি এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করে দেখব। এরপরে দেখা যায় একজন এসে লিগেকে একটা চিঠি দিয়ে যায়। তবে লিগে ওই চিঠিটা পড়েও না। চিঠিটা পেয়ে সে খুবই বিরক্ত হয়। তখন ভিতর থেকে একজন মেইড বের হয়ে আসতে আসতে বলে, প্রিন্স, এই নিয়ে 4 নম্বর চিঠি। আপনি কেন চিঠির উত্তর দিচ্ছেন না?
লিগে তখন বলে কি উত্তর দিব, এখানে শুধু প্রশ্ন করা হচ্ছে কেন আমি বেইয়ু এর অসুস্থতার সুযোগ নিয়ে তাকে আর তার ওয়াইফকে মেরে ফেলিনি, কেন এই সুযোগে আমি তিয়ানকে আক্রমণ করার প্ল্যান করিনি। তারা যেহেতু এত ভালো বোঝে তাহলে সবকিছু তারাই করুক। ওই মেয়েট তখন বলে আপনি কি জিকিং এর সাথে বন্ধুত্ব করার জন্য পিছপা হচ্ছেন? আপনি ভুলে যাবেন না দংলিনের দায়িত্ব আপনার উপরে। আপনাকে এই দংলিনকে পুনরুদ্ধার করতে হবে। সম্ভবত দংলিনের কিছু এলাকা তিয়ানকে দখল করে নিয়েছিল। প্রিন্স তখন বলে মায়ের কাছে আমি একটা গুটি মাত্র, আমার জীবনের থেকে তার কাছে দংলিন পুনরুদ্ধার করা বেশি জরুরি, কিন্তু আমি আমার কাছে বেশি জরুরি। ওই মেয়েট তখন বলে আমার মনে হচ্ছে আপনি জিকিং এর জন্য এমনটা করছেন, বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে আপনার ভাবা উচিত ছিল। এবার লিগে রেগে যায় এবং বলে আমি কি করব সেটা আমাকেই ভাবতে দাও, আমার মাথায় প্ল্যান আছে যে আমি কি করব, তোমাকে জ্ঞান দিতে হবে না। এদিকে কিনসে ভ্যালিতে বেইউ যে নিজের পরিচয় দিয়েছে আর সে সুস্থ আছে এই খবর তো বেইচানের কাছে পৌঁছে যায়। আর সে যখন রানীকে বিষয়টা জানায়, রানী তখন অবাক হয়ে বলে বেইউ মরেনি, মানে সিরিয়াসলি? বেইচেন তখন বলে বেইউ বাবাকে না জানিয়ে লুসাও আইল্যান্ডে গিয়েছে, এটা তো একটা অপরাধ। তার উপর তার প্রিন্সেস এই খবর গোপন রেখেছে, তুমি এখনই গিয়ে বাবাকে এটা জানাও। আর রানী তো খুশিতে দৌড়াতে দৌড়াতে যায় রাজাকে এই বিষয়টা জানানোর জন্য। তবে রাজা সেখানে প্রিন্স আনের সাথে বসে দাবা খেলছিল। রানীর মুখটা নিমিষেই চুপসে যায়। তাও সে রাজার কাছে আসতে আসতে বলে আমি আপনাকে বেইউ এর ব্যাপারে একটা খবর দিতে এসেছি। তখনই প্রিন্স আন বলে ওঠে আচ্ছা, তোমাকে তো একটা বিষয় আমি বলতেই ভুলে গিয়েছি, বেইউ লুসাও আইল্যান্ডে গিয়েছে নিজের চিকিৎসা করার জন্য। রাজা তো এটা শুনে বলে সে এটা কিভাবে করতে পারে, আমি তার জন্য কত চিন্তিত, প্রত্যেকদিন তার প্যালেসে লোক পাঠাচ্ছি। আর তার উপর জিকিংও তো এই বিষয়টি কাউকে জানায়নি। রানীও পাশ থেকে বলছিল এটা তো রাজদ্রোহিতা, মানে রাজাকে না জানিয়ে সে পুরো তিয়ানকে ছেড়ে চলে গিয়েছে। প্রিন্স আন তখন রাজাকে একটু ঝাড়ি মেরে বলে ফোর্থ প্রিন্স অসুস্থ এটা তো সবাই জানেই, সে তিয়ানকে ছেড়ে চলে গিয়েছে এটাও যদি কেউ জানতে পারতো তাহলে তো তিয়ানকের উপর অ্যাটাক আসতে পারত। যদি অন্য কোনো রাজ্য বেইয়ু এর অসুস্থতার সুযোগ নিয়ে তিয়ানকের উপর আক্রমণ করত তাহলে এটা কে সামলাতো? এই কারণেই তো জিকিং এই খবরটা বাইরে যেতে দেয়নি। রাজা তখন হাসতে হাসতে বলে ও আচ্ছা আচ্ছা, তারা তিয়ানকির জন্য এটা করেছে, ঠিক আছে কোনো বিষয় না, বেইয়ু সুস্থ হয়ে ফিরে আসুক, এটাই ইম্পর্ট্যান্ট। রানী তখন হতাশ হয়ে যায়, সে আর কি বলবে, রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে ফিরে আসে। বেইচেন জিজ্ঞাসা করে কি হয়েছে। রানী জানায় প্রিন্স আনের জন্য সবকিছু ভেস্তে গিয়েছে। তবে সে বেইচেনকে জিজ্ঞাসা করে তুমি নানজিউয়ের কিংকে চিঠি লিখে দিয়েছো? বেইচেন জানায় হ্যাঁ। রানী তখন শয়তানের মতো হাসি দিয়ে বলে এইবার দেখি জি কিং কিভাবে বাঁচে, তার মানে তারা অন্য আর একটা প্ল্যান অলরেডি সাজিয়ে ফেলেছে। আমাদের নানজিউয়ের কিং এর প্যালেস দেখানো হয় যেখানে কিং আর তার একজন কনসোর্ট কথা বলছিল। এই কনসোর্টের নাম কনসোর্ট কিন। কনসোর্ট কিন রাজাকে বলে আপনি কি তিয়ানকির কুইনের চিঠিটা পড়েছেন? সে বলেছে ফোর্থ প্রিন্সেস একজন আইসল্যান্ডার, সে সমস্ত পয়জন হজম করতে পারে। রাজা তো এটা শুনেই ফুঁসে উঠছিল। কনসোর্ট কিন তখন বলে মাথা ঠান্ডা করুন, ফোর্থ প্রিন্স যথেষ্ট শক্তিশালী, তার প্রিন্সেসকে কোনো প্রমাণ ছাড়া তো এভাবে ধরা যাবে না, হুট করে আমরা তাকে মেরেও ফেলতে পারি না, সেক্ষেত্রে নানজিউয়ের উপর একটা বিপদ আসতে পারে। তার পরিবর্তে আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি শুনুন, সামনেই তো আমাদের অনুষ্ঠান, সেখানে ফোর্থ প্রিন্স আর ফোর্থ প্রিন্সেসকে একসাথে নিমন্ত্রণ করুন, আর এরপর কানে কানে কিছু একটা প্ল্যান করে। আর যেহেতু কানে কানে বলছিল এই কারণে আমি শুনতে পারিনি। এরপরে দেখা যায় বেইউ, জে কিং মাস্টার সবাই কিনসে ভ্যালি থেকে লুসাও আইল্যান্ডে ফিরে আসে। বেইউকে সুস্থ দেখে তো মিসেস লু অনেক খুশি হয়ে যায়। এরই মধ্যে সেখানে মেইটিং এসে দাঁড়ায়। মেইটিং বেইউকে সুস্থ দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন মাস্টার লু মেইটিংকে বলে সে হচ্ছে তিয়ানকের ফোর্থ প্রিন্স, তাকে গ্রেটিং করো। মেইটিং তো আরো বেশি ভেবাচাকা খেয়ে যায়, সে ভয়ে ভয়ে ফোর্থ প্রিন্সকে গ্রেটিং করে। তবে মেইটিং কিন্তু একমাত্র যে কোনো ষড়যন্ত্রের সাথে ছিল না। হ্যাঁ, সে লিগু আর ডক্টর জুকে শুধুমাত্র চোর সাজিয়েছিল, বেইউকে বিষ দেওয়া থেকে শুরু করে অন্যান্য কিছু কোনো কিছুর মধ্যেই ছিল না, সবকিছু ছিল সুইং কুটনিটার প্ল্যান। যা হোক, এখানে মেইটিং তার বাবাকে জিজ্ঞাসা করে যে তার জামাই কোথায়, মানে চেন কোথায়। সুইং তখন বলে সে তো আমাদের সাথেই আসছিল, হঠাৎ করে রাস্তায় বলল তার একটু খারাপ লাগছে, সে একটু খোলা হয় ঘুরতে চায়, দেখো গিয়ে তোমার বর মাউন্টেনের নিচে গিয়ে ড্রিঙ্ক করছে। মেইটিং তখন রেগে গিয়ে বলে তুমি তোমার দুলাভাইয়ের সম্পর্কে এইসব কথা কিভাবে বলতে পারো, সে শুধু ড্রিঙ্ক করে, সে কোনো কাজের না। মানে দুই বোন সেখানে ঝগড়া শুরু করে দেয়। মাস্টার লু তখন বিরক্ত হয়ে বলে তোমরা ঝগড়া থামাও, আমি দেখছি বিষয়টা।
পরদিন সকালেই মেইটিং দৌড়াতে দৌড়াতে তার বাবা মায়ের কাছে আসে, জানায় সারা রাতেও চেন বাড়িতে ফেরেনি, আর তার শ্বশুর শাশুড়ি বাই ফ্যামিলির গেটে গিয়ে চিল্লাচিল্লি করছে। তাদের দাবি চেন বাই ফ্যামিলির প্যালেসে আছে। মাস্টার লু আর মিসেস লু তো কিছুই বুঝতে পারছিল না তাদের জামাই বাই ফ্যামিলিতে কেন যাবে। মেইটিং বলছিল এগুলো পরে ভাববে, আগে চলো চেনকে ছাড়িয়ে নিয়ে আসি। এরই মধ্যে সুইং এসর বাবাকে বলে, চেন বাই ফ্যামিলিতে থাকলে থাকবে, কি দরকার তুমি ছোট হয়ে তাকে উদ্ধার করতে যাওয়ার। মেইটিং আর সুইং এর মধ্যে এখানেও একটা তর্ক লেগে যায়। তার বাবা মা তখন বলে, শান্ত হও, আগে দেখি চেনের কি হয়েছে। এরপর আমাদের বাই ফ্যামিলির প্যালেস দেখানো হয়, যেখানে চেনের বাবা মা এসে ঝামেলা করছিল। তবে প্রথমে প্যালেসের গেটই খোলা হয় না। একটু পর দুইজন গার্ড বের হয়ে এসে তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিতে থাকে। চেনের বাবা মায়ের চিল্লাচিল্লিতে সেখানে তো লোকজন জড়ো হয়ে গিয়েছিল। মাস্টার লু তার পরিবার সহ সেখানে চলে আসে। এবার যেহেতু একটা সিন ক্রিয়েট ঘটেই যাচ্ছে, তাই মিস বাই সেখানে বের হয়ে আসতে বাধ্য হয়। এসে বলে, তোমরা এখানে কেন ঝামেলা করছো? লু ফ্যামিলির সমস্যা লু ফ্যামিলিতে গিয়েই সামলাও। তখন চেনের মা চিৎকার করে বলে, তোমার সাথে আমার ছেলের 5 বছরের সম্পর্ক, এখন দ্রুত আমার ছেলেকে বের করে দাও। এটা শুনে তো মেইটিং হা হয়ে যায়। 5 বছর ধরে চেনের সাথে বাইয়ের সম্পর্ক, অথচ এই ব্যাপারে তার কোনো ধারণাও নেই। মাস্টার লু তখন বলে, চেন কোথায়, চেনকে বের করে দাও। মিস বাই তখন বলে, আমাকে কেন জিজ্ঞাসা করছেন, আপনার মেয়ে সুইংকে জিজ্ঞাসা করুন। কোথায় মিস সুইং? সুইং ভয়ে ভয়ে ভিড়ের মধ্যে থেকে বের হয়ে এসে বলে, আমি কি জানি। মিস বাই তখন বলে, গত রাতে সুইং চেনকে মেরে ফেলার চেষ্টা করেছে, হয়তো মেরেও ফেলেছে, এই ব্যাপারে সে কিছুই জানে না। এবার মেইটিং তো সুইং এর উপর চড়াও হয়ে বলে যে, তুমি আমার জামাইকে মেরে ফেলেছো। চেনের বাবা মা তো সেখানে কান্নাকাটি জুড়ে দেয়, একটা হযবরল অবস্থা। কিন্তু তখনই চেন বের হয়ে আসে। লিগু তাকে নিয়ে এসেছিল। চেন এসেই বলে, সুইং তাকে মারার চেষ্টা করেছে, তবে লিগু তাকে বাঁচিয়ে নিয়েছে। লিগু যদি না থাকতো আজ তো সে মৃতই হতো। সুইং তখন বলে, আমি কিছুই করিনি, তোমার আর মিস বাইয়ের সম্পর্ক রয়েছে, আর এখন দুইজনে মিলে আমাকে ফাঁসাচ্ছ। চেন তো সুইং এর গলায় টিপে ধরে। মাস্টার লু একদম পুরো দিশাহারা হয়ে যাচ্ছিল। চেন এবার সবাইকে সবকিছু খুলে বলে। চেন মিস বাইয়ের কথা বেয়েই ওকে পয়জন দিয়েছে। সুইং আর মিস বাইয়ের মধ্যে ডিল ছিল, মাঝখানে চ্যাপটা পড়ে গিয়েছিল চেন। তার যেহেতু বাইয়ের সাথে সম্পর্ক ছিল, তাই সে সুইং আর বাইকে দেখা করিয়ে দিত। সবাই যে যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছে। সুইং চায় ভবিষ্যতে লু ফ্যামিলির দায়িত্ব, এই কারণেই সে বাইয়ের সাথে মিলেছিল। তবে বাই সবকিছু অস্বীকার করছিল। তবে বাই বলে, মাস্টার লু, আপনার জামাই আর ছোট মেয়েরই হয়তো সম্পর্ক আছে, আপনাদের ফ্যামিলির কালি আমার গায়ে ছিটাচ্ছেন। এটা শুনেই তো চেনের মাথা গরম হয়ে যায়। এরই মধ্যে বাইয়ের বাবাও বের হয়ে এসে মাস্টার লুকে অপমান করতে থাকে। চেন তখন সবার উদ্দেশ্যে বলে, আচ্ছা শোনো তাহলে, আমার গত 5 বছর ধরে মিস বাইয়ের সাথে সম্পর্ক, এমনকি আমি তার বেড পার্টনারও। যদি বিশ্বাস না হয় আমি এখনই প্রমাণ দিচ্ছি। মিস বাইয়ের পিঠে একটা জন্মদাগ আছে, দরকার হলে তোমরা সবাই খুলে চেক করে দেখতে পারো। আর এসব নোংরা নোংরা কথা বাবার সামনে শুনে ভাই তো কান্না করে ফেলে। বেচারি, এমন লোকের সাথে থাকলে তো এমনই হবে। অবশ্য ওকে বেচারি বলাটাও ভুল, ও তো পরকীয়াই করছিল। ভাইয়ের বাবা তো লজ্জায় তাকে দ্রুত সেখান থেকে নিয়ে যায়। আর এরপর মাস্টার লুও সেখান থেকে ফিরে আসে। পরবর্তী সিনে দেখা যায় সুইংকে তার নিজের গালে থাপ্পড় দেওয়ার শাস্তি দিয়েছে। সুইং বারবার মাফ চাচ্ছিল আর বলছিল যে সে এবার তার ভুল বুঝতে পেরেছে, এমন ভুল আর কখনোই হবে না। মাস্টার তো একদম শক্ত হয়ে গিয়েছিল। সে সুইংকে বলছিল, যতই তুমি তোমার ভুল বোঝো, তোমাকে আর আমার বাড়িতে আমি রাখবো না, আমার প্যালেসে তোমার কোনো জায়গা নেই, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সুইং আরো জোরে জোরে নিজের মুখে থাপ্পড় দিতে দিতে বলে, আমাকে বাড়ি থেকে বের করে দিও না, শত হলেও আমি তোমার সন্তান, লু ফ্যামিলির অংশ। মিসেস লুও অনেক কান্নাকাটি করে রিকোয়েস্ট করছিল যে তার মেয়ে ভুল বুঝতে পেরেছে, তাকে যেন বাড়ি থেকে বের করে না দেওয়া হয়। তবে মাস্টার লু কোনো কথাই শোনে না, মেয়েদের দিয়ে সুইংকে বাড়ি থেকে বের করে দেয়। এবার হচ্ছে চেনের পালা। মাস্টার লু মেইটিংকে ডিরেক্ট জিজ্ঞাসা করে, তুমি চেনের কি করবে? তুমি যদি ওর সাথে থাকতে চাও থাকতে পারো, তবে তাহলে তোমার জিয়াং ফ্যামিলিতে ফিরে যেতে হবে, মানে চেনের বাবা মায়ের কাছে। আর যদি আমার প্যালেসে থাকতে চাও তাহলে চেনকে ডিভোর্স দিতে হবে, এখন সিদ্ধান্ত তোমার। মেইটিং তো এমনি চেনের আসল রূপ দেখে ফেলেছিল। সে তখন বলে তার বাবা যেটা বলবে ওইটাই হবে, মানে সে চেনকে ডিভোর্স দিয়ে দিবে। চেন তখন মেইটিংকে বলে, কখনোই না, আমাকে কি সস্তা পেয়েছো, যখন চাইবে নিয়ে আসবে, যখন চাইবে ছেড়ে দিবে। আমি তো তোমাকে ডিভোর্স দিবই না, তোমাকে আমার সাথে জিয়াং ফ্যামিলিতে নিয়ে যাব, আর তারপর সারা জীবন তোমার উপর অত্যাচার করতে থাকবো।
চেনের কথা শেষ হতে না হতেই বেইউ চেনকে একটা লাথি মেরে ফেলে দেয় আর তারপর বলে সাইন কর। এরই মধ্যে মাস্টার লু ডিভোর্স পেপারও নিয়ে আসে আর চেন বেইউ এর ভয়ে ভয়ে ডিভোর্স পেপারে টিপসাপ দিয়ে দেয়। তারপর সে মাস্টারকে বলে এত বছর আপনার সাথে থাকলাম, কিছু টাকা পয়সা অন্তত দিয়ে দিন। বেইউ তখন চোখ গরম দিলে চেন ভয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। বেইউ অবশেষে মাস্টার লু এর পরিবার থেকে সমস্ত টক্সিসিটি দূর করে দিয়েছে। এরপর আর কি, যেহেতু সমস্ত ঝামেলা মিটে গিয়েছে, বেইউ আর জিকিং মাস্টার লু এর থেকে বিদায় নিয়ে নেয়। মাস্টার লু বেইউকে বলে দেয় যদি কখনো তোমার মনে হয় তিয়ানকিতে থাকতে তোমার ভালো লাগছে না, তুমি সোজা লুসাও আইল্যান্ডে চলে আসবে। আমার ঘরের দরজা তোমার জন্য চিরদিন খোলা থাকবে। বেইউ সবার থেকে বিদায় নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে আর প্যালেসে ফিরে চলে আসে রাজার সাথে দেখা করতে। রাজার কাছে এসে এসে ক্ষমা চায় রাজাকে না জানিয়ে লুসাও আইল্যান্ডে যাওয়ার জন্য। রাজা তখন বলে আচ্ছা বিষয় না, কিন্তু তুমি তো মাত্রই ফিরে এসেছো, এখনই তোমার আবারও যেতে হবে। নানজিওয়ের রাজা ইনভিটেশন পাঠিয়েছে, তুমি কি ক্লান্ত নাকি যেতে পারবে? বেইউ তখন বলে আমি এই ব্যাপারে শুনেছি আর আমি এটাই আপনাকে বলতে এসেছি। আমি আর জি কিং সঠিক সময় সেখানে পৌঁছে যাব। রানী সেখানে একটু খোঁচাখুচির চেষ্টা করে, তবে ভাও পায় না। বেইউ নিজের কথা শেষ করে সেখান থেকে ফিরে আসে। প্যালেসে ফিরে আসতে আসতে সিটু আর বেইউ এর কথা শোনা যায়। সিটু বেইউকে বলছে সে জিনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তবে জিন যে বেইউ এর ক্যাম্পে বেইউ এর সাথে রাত কাটিয়েছে এই বিষয় তো তার বাবা মা জানতে পেরেছে। এখন তাদের দাবি বেইউকে জিনকে বিয়ে করতে হবে, না হলে তো জিনের ভালো কোনো ফ্যামিলিতে বিয়ে হবে না। বেইউ তখন বলে তুমি তো জানোই এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। সিটু তখন বলে আমি তো জানি, কিন্তু বাবা মাকে কে বুঝাবে? আর জিন তো বেইউ এর জন্য পাগল ছিল, বিয়ে করতে এক পায়ে রাজি। সিটু বেইউকে বলে তুমি যদি আমার বোন জামাই হও ভালোই হবে, তাই না? বেইউ তখন বলে এরকম স্বপ্নই দেখতে থাকো, এটা বলে সে চলে যায়। সিটুও তখন সেখান থেকে ফিরে আসে। পরবর্তী সিনে দেখা যায় জিকিং আসে বেইউ এর ঘরে। এসে দেখতে পায় বেইউ নানঝিউয়ের ম্যাপ দেখছিল। সে যেহেতু একটা রাজ্যে যাবে, সে রাজ্যের সম্পর্কিত সমস্ত খোঁজ খবর পথঘাট তার চিনতে হবে, কেননা নানঝিউ সাধারণ কোনো রাজ্য ছিল না। জিকিং তো বেইউ এর কোলের উপর এসে বসে, জিজ্ঞাসা করে তুমি মনোযোগ দিয়ে কি এত দেখছো? বেইউ জিকিংকে বলে নানঝিউ সাধারণ কোনো রাজ্য না, ওদের আলাদা আলাদা শক্তিশালী সেক্টর রয়েছে, যেমন মেডিসিন সেক্টর, বিস্ট সেক্টর, মেরফল সেক্টর, এরকম প্রত্যেকটা সেক্টরের আলাদা আলাদা গুণ রয়েছে। আর নানঝিউতে ম্যাক্সিমাম টাইম থাকে গরম, মানে মরুভূমির রাজ্য। জিকিং তখন বেইউকে জিজ্ঞাসা করে আইসল্যান্ডের সাথে নানঝিউয়ের কি সম্পর্ক, মানে ওই দুইটা জায়গার কি সম্পর্ক। বেইউ তখন বলে এখনো সেই বিষয়ে জানে না, তবে লিগুকে পাঠাবে ইনভেস্টিগেশন করতে। আর সে জিকিংকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। জিকিং তখন ভাব নিয়ে বলে তোমার প্রোটেকশনের আমার দরকার নেই, আমি তোমার সাথে তোমার পাশাপাশি থেকে যুদ্ধ করতে পারবো। বেইউ তখন একটু কাছে গিয়ে বলে আচ্ছা তাই নাকি। জিকিং তখন উঠে দাঁড়িয়ে বলে তোমার রুমে অনেক গরম, এটা বলে সে বের হয়ে যায়। এরপর আর কি, জিকিং বেইউ রওনা দেয় নানঝিউর উদ্দেশ্যে। রাতের বেলা আমাদের উইশেং আর শাওশেংকে দেখানো হয়, তারাও নানঝিউয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উইশেং আসলে নানঝিউ রাজ্যেরই লোক ছিল। সে জানে 10 বছর পর নানঝিউতে অনুষ্ঠান হয় আর সেখানে সমস্ত রাজ্যের সব অতিথিরা উপস্থিত হয়, তার মানে জি কিং আর বেইও সেখানে যাবে। তারা একটা গাধার গাড়িতে করে যাচ্ছিল, তবে ভুল করে শাওশেং এর কাছ থেকে সেই গাধাটা পালিয়ে যায়, তাই তাদেরকে হেঁটে হেঁটেই রওনা দিতে হবে। শাওশেং তখন বলে ভাই আমাদের নানঝিউতে যে কাজ নেই, আমরা জিকিং কে ধরতে পারিনি, রাজা আমাদের পেলে একদম ছিঁড়ে ফেলবে। উইশেং তখন বলে জিকিং এর কাছে আমি ঋণী, আমার জিকিং কে বাঁচাতে হবে। শাওশেং তখন বলে এসব না বলে বলো তুমি জিকিং কে ধরতে পারবে না, জিকিং এর সৌন্দর্য দেখে তুমি বিমোহিত হয়ে গিয়েছো। তারা দুষ্টুমি করতে করতে হেঁটে হেঁটে নানঝিউর উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমাদের ফেইয়ানকে দেখানো হয়, সেও নানঝিউতে চলে এসেছিল আর আস্তে আস্তে চিন্তা করছিল অবশ্যই জি কিং নানঝিউতে আসবে, সে এবার জি কিং কে দেখে নিবে। ফেইয়ান গাড়ি থেকে নামতে নামতে দেখতে পায় সেখানে দংলিনের প্রিন্সেস মানে লিগের বোনও এসেছে, তবে ফেইয়ান সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো এগিয়ে যায়। শুধু লিগের বোন না, লিগেও সেখানে এসেছিল, তবে আস্তে আস্তে লিগের বোন লিগেকে বলে এই যে ফেইয়ান এসেছে ও নিশ্চয়ই জিকিং কে ছাড়বে না, গতবার ও তিয়ানকিতে গেলে জিকিং এর সাথে ওর দুর্দান্ত ফাইট হয়েছে, সেটার প্রতিশোধ তো ও নেবেই। লিগে তখন বলে যা খুশি হোক, তুমি যদি জিকিং কে কিছু করার চেষ্টা করেছো আমি তোমাকে ডিরেক্ট দংলিনে পাঠিয়ে দিব। লিগের বোন এটা শুনে রেগে যায়। বেইউ আর জিকিং নানঝিউতে পৌঁছে গিয়েছিল, তাদেরকে রুম দেখিয়ে দেওয়া হয় থাকার জন্য।
সেখানে টেবিলে খাবারও দেয়া ছিল, তারা বসে নাস্তা করছে। এরই মধ্যে কিয়ান নামে একটি মেয়ে দৌড়ে আসে, যাকে দেখে সিটু পালিয়ে যাচ্ছিল। আচ্ছা, সিটু এসেছিল বেইউর সাথে। কিয়ান তখন দৌড়ে সিটুকে ধরে বলে, তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? সিটু তখন বলে, কই না, আমি আপনাকে দেখে কেন পালাবো? তারপর আবারও দৌড় লাগায়। এগুলো দেখে জিকিং হাসতে হাসতে জিজ্ঞাসা করে, ওকে। বেইউ তখন বলে, ও হচ্ছে তাইয়ানের প্রিন্সেস, আর ও সিটুকে পছন্দ করে। এরই মধ্যে টেন এসে জানায় যে নানজিওর কনসার্ট জিকিং এর জন্য ড্রেস পাঠিয়েছে, মানে সমস্ত মেয়ে গেস্টদের জন্যই আলাদা করে ড্রেস পাঠিয়েছিল আর কি। জিকিং যাচ্ছিল সেই ড্রেস চেঞ্জ করতে। এরই মধ্যে কিয়ান দৌড়ে এসে জিকিংকে বলে, তোমার সাথে সিটুর সম্পর্ক কি? তবে জিকিং পাত্তা না দিয়ে ভিতরে চলে যায়। বেইউ তখন হেসে দিয়ে কিয়ানকে ডেকে বলে, আমার কাছে এসে বসো। তবে দূর থেকে এই বিষয়টা ফেইয়ান দেখে ও তো হিংসায় জ্বলে যাচ্ছিল। কিয়ান বেইউকে জিজ্ঞাসা করে, এই মেয়েটি কে? বেইউ তখন বলে, তোমার চিন্তার কোনো কারণ নেই, সে সিটুকে তোমার থেকে নিয়ে যাবে না, কারণ সে আমার প্রিন্সেস, মানে বেইউ এর ওয়াইফ আর কি। এটা শুনে তো কিয়ান খুশি হয়ে যায়, তার মানে সিটু তারই থাকছে। একটু পর কিয়ান ড্রেস আপ করে বের হয়ে আসে, তাকে তো খুবই সুন্দর লাগছিল, কিন্তু সে বের হয়ে দেখে সেখানে সিটু বসে আছে। প্রিন্স কিয়ানের সাথে কোথাও একটা গিয়েছে। জিকিংকে বের হয়ে আসতে দেখে সিটু বলে, তুমি বেইউকে নিয়ে কেন চিন্তা করো না, প্রিন্সেস ফেইয়ান এসেছে, সে হয়তো বেইউকে তোমার থেকে নিয়ে নেবে। জিকিং তখন বলে, তুমি আগে নিজে চিন্তা করো, প্রিন্সেস কিয়ান তোমাকে খুঁজতে আসছে। এটা শুনে সিটু আবার ভয় পেয়ে যায়। সে জিকিংকে ঝাড়ি মেরে বলে, তুমি এত কঠিন হৃদয়ের কেন? আমার সাথে কিয়ানের কোনো সম্পর্ক নেই, দেখো আমি তোমাকে এটা প্রমাণ করে দিব। যা হোক, মজায় মজায় তো দিনগুলো কেটে যাচ্ছিল। রাতের বেলা জিকিং যখন তার রুমের সামনে দাঁড়িয়ে চাঁদ দেখছিল, তখন সেখানে লিগে আসে। নর্মালি জিজ্ঞাসা করছিল কেমন আছে, কিউকিন প্র্যাকটিস করছে কিনা, কিন্তু লিগের বোনকে দেখে জিকিং সেখান থেকে নিজের রুমে চলে যায়। লিগের বোন তখন এগিয়ে এসে বলে, সে আমাকে দেখে চলে গেল কেন? লিগে তখন বলে, জিকিং এর সাথে কখনো খারাপ ব্যবহার করার চেষ্টাও করবে না, এইমাত্র যেটা করলে সেটা যেন আর কখনো না হয়, যদি হয় তাহলে তো জানোই আমি তোমাকে পাঠিয়ে দিব। লিগের বোন তখন বলে, তোমার কোনো অধিকার নেই আমাকে পাঠিয়ে দেওয়ার। লিগে ঝাড়ি মেরে বলে, আছে, আর একটা শব্দও বললে পাঠিয়ে দিব। এটা বলে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় নানজিওর সমস্ত গেস্টদের নিয়ে তারা একটা মন্দিরের দিকে যাচ্ছিল। সেই মন্দিরে তারা একটা রিচুয়াল মতো করবে, যার মাধ্যমে তারা অনুষ্ঠানের জায়গা ঠিক করবে। সেই জায়গাতে এসে কিয়ান আসে জিকিং এর কাছে। সে জিকিংকে বলে, আমার মনে হয় তুমি খারাপ মানুষ না, চলো আমরা ডেট করি। জিকিং অবাক হয়ে বলে, কি? কিয়ান তখন বলে, ডেট করব, আমি তোমার বন্ধু হতে চাই। জিকিং তখন বলে, কোনো প্রয়োজন নেই, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। এটা বলে জিকিং চলে যাচ্ছিল, তখন ফেইয়ানের সাথে তার দেখা হয়ে যায়। ফেইয়ান জিকিংকে বলে, এমনটা ভেবো না যে ফোর্থ প্রিন্স সবসময় তোমাকে প্রোটেক্ট করতে থাকবে। জিকিং তখন বলে, সে নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারে। এটা বলে চলে যায়। তখন কিয়ান এগিয়ে এসে বলে, জিকিং আমার বন্ধু, তাকে বুলি করার চিন্তাও করবে না। ফেইয়ান তখন একটা মুখ ঝামটা দেয়। এরপরে সবাই আসে সেই রিচুয়ালের জায়গায়। এখানে একটা সাপের কঙ্কালকে আনা হয়েছিল। এই সাপের কঙ্কালটা মানচিত্রের উপর ছেড়ে দেওয়া হয়, এটা যে জায়গাতে গিয়ে দাঁড়াবে সেই জায়গাতে অনুষ্ঠান হবে। তো সেখানে আমরা একজনকে দেখি যে চুম্বক দিয়ে এই সাপটাকে নিয়ন্ত্রণ করছিল, আর আরেকজন সামনে থেকে একটু ঢং করছিল যে সে সাপকে নিয়ন্ত্রণ করছে। তবে আমরা জিকিং এর হাতেও একটা চুম্বক দেখতে পাই। এবার দুইজনের মধ্যে তো হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে জিকিং এর চুম্বকটা বেশ বড় ছিল, তাই সে তার পছন্দ মতো লঙ্গা মাউন্টেন নামক একটি জায়গাতে ওই সাপটা নিয়ে দাঁড় করায়, আর তারপর হেসে দিয়ে বলে, তাহলে লঙ্গা মাউন্টেন, অনুষ্ঠানটা সেখানেই হচ্ছে। এখন যেহেতু সবাই সেখানে উপস্থিত, নানজিওর রাজা তো কিছুই বলতে পারে না। রিচুয়াল শেষে সবাই যে যার মতো চলে যায়। তবে নানজিওর রাজা সেই লোকদের উপর প্রচন্ড রেগে যায়। আসলে তারা প্ল্যান করেছিল ফগ ভ্যালিতে অনুষ্ঠান করার। ফগ ভ্যালিতে প্রচুর পরিমাণে পয়জনাস গাছপালা পশু পাখি আছে, এবং সেগুলোর মাধ্যমে তারা জিকিংকে পরীক্ষা করতে চাচ্ছিল। কনসোর্ট কিন তখন বলে, রাজা শান্ত হন, আমরা তো ফগ ভ্যালিতে যেতে পারিনি, এখন যেতে হবে লঙ্গা মাউন্টেন। তবে লঙ্গা মাউন্টেনে যাওয়ার একটা পথ আছে, নদী পথ। তখন আমাদের লিশুই নামে একটি নদী পার হয়ে যেতে হবে, আর এই লিশুই নদীর পানি পয়জনাস। সেখানে উপস্থিত বৃদ্ধ লোকটিও বলে ওঠে, ওই পানি যদি কেউ টাচ করে তাহলে আধা ঘন্টার মধ্যেই তার মৃত্যু হবে, সাধারণ কোনো মানুষ ওই পয়জন সহ্য করতে পারে না। এবার জিকিংকে ওই পয়জনাস ওয়াটারের মাধ্যমে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আমরা জিকিং আর বেইউকে ঘরে ফিরে আসতে দেখি। বেইউ হাসতে হাসতে বলছিল, তুমি ঠিক এটা করেই দেখালে। অবশ্যই এই মাউন্টেনে যাওয়ার পিছনে তাদের কোনো উদ্দেশ্য ছিল, যেটা এখনো জানানো হয়নি। পাস্টের একটা সিন থেকে আমরা দেখতে পাই জিকিং আগে থেকেই প্রিপারেশন নিয়ে নিয়েছিল। এই স্নেকের কথা শুনে সে বুঝতে পেরেছিল এটাকে চুম্বক দ্বারা নিয়ন্ত্রণ করা হবে।
তবে তখনই লিগো ভিতরে আসে আর জানায় যে নানজিওর কিং জানিয়েছে তারা পানিপথে রওনা দিবে। জি কিং অবাক হয়ে বলে লঙ্কা মাউন্টেনে যাওয়ার তো অনেক স্থলপথ রয়েছে, তারপরেও তারা পানিপথকে কেন বেছে নিচ্ছে। এবার বেইউ ম্যাপ চেক করে এবং দেখতে পায় লিশুই নামে একটি নদী, আর এই নদীর পানি বিষাক্ত। আর এরপর তারা একটু টেনশনে পড়ে যায়। পরবর্তী সিনে আমাদের কনসোর্ট কিনকে দেখানো হয়, তার কাছে লিগে আসে দেখা করতে। তখন আমরা কনসোর্ট কিনের হাবভাব দেখে বুঝতে পারি সে লিগেকে পছন্দ করে, আর এটা সুযোগ নিয়ে লিগে নানজিওর ভিতরকার খবরাখবর নিচ্ছিল। কনসোর্ট কিন লিগেকে বলে নতুন কোনো তো খবর নেই, তবে জিকিং এর বিষয়ে একটা খোঁজ আছে। এটা শুনেই তো লিগে অস্থির হয়ে বলে ওঠে কি হয়েছে বলো। কনসোর্ট কিন তখন বলে আমি কিন্তু খেয়াল করেছি তুমি রিচুয়ালের সময় পুরো সময়টা ধরে জিকিং এর দিকেই তাকিয়েছিলে। লিগে তখন নিজেকে কন্ট্রোল করে বলে সে ফোর্থ প্রিন্সের ওয়াইফ, তার সাথে আমি কিভাবে ক্লোজ হতে পারি। কনসোর্ট কিন তখন একটু নিশ্চিন্ত হয়ে বলে রাজা সন্দেহ করেছে জিকিং আইসল্যান্ডার এবং লিশুই রিভারের পানির মাধ্যমে সেটা পরীক্ষা করবে। মানে সবকিছু বলে দেয় আর কি। কথা শেষ হতেই লিগে সেখান থেকে চলে যায়। কনসোর্ট কিন তখন খুবই হতাশ হয়। পরবর্তী সিনে দেখা যায় সবাই একটা বোটে করে লঙ্গা মাউন্টেনের দিকে রওনা দিচ্ছে। বোটের কামরাতে আসতে না আসতেই রাজা একজন লোককে পাঠিয়ে দেয়। সে ফোর্থ প্রিন্সকে ডেকেছে দাবা খেলার জন্য। ফোর্থ প্রিন্স তখন জিকিং এর দিকে তাকিয়ে বলে তুমি একটু সাবধানে থেকো, না যাওয়াটাও তো ভালো দেখায় না। তাই সে যায় দাবা খেলার জন্য। সেখানে সিটু উপস্থিত ছিল। তখনই বাইরে থেকে কিয়ানের কণ্ঠ শুনে সিটু দৌড়ে পালিয়ে যায়। কিয়ান ভেতরে এসে জিকিংকে জিজ্ঞাসা করে সিটু কোথায়। জিকিং তখন চোখ দিয়ে ইশারা করে দেখিয়ে দেয়। কিয়ান তখন সেদিকে দৌড়ে যায় সিটুকে ধরতে। সিটু বেচারা তো এক কোনায় লুকিয়ে ছিল। কিয়ান গিয়ে তার কান ধরে তোলে আর তারপর বলে তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন। সিটু তখন বলে প্রিন্সেস আপনি একটা রাজ্যের প্রিন্সেস হয়ে কিভাবে আমার পিছনে এভাবে দৌড়াতে পারেন, আর তাছাড়া আপনি একটা মেয়ে মানুষ, এভাবে ছেলে মেয়ে টাচ করা ঠিক না। কিয়ান তখন বলে তুমি যখন আমাকে গোসল করতে দেখে নিয়েছিলে তখন তোমার এই খেয়াল ছিল না। তখন আমরা জানতে পারি সিটু আসলে অ্যাক্সিডেন্টলি কিয়ানকে গোসল করতে দেখে নিয়েছিল। এই কারণে কিয়ান সিটুকেই বিয়ে করতে চায় আর সিটু বিয়ে করতে চায় না। সিটু তখন বলে আমি তো অ্যাক্সিডেন্টলি দেখে ফেলেছিলাম, এখন কি করলে আপনি এই জিনিসটা ভুলে যাবেন বলুন। কিয়ান বলে তুমি তোমার চোখ দুটো তুলে আমাকে দিয়ে দাও, তাহলে আমি ভুলে যাব। সিটু তখন বলে এটা কি আদৌ সম্ভব। সে কথায় কথায় কিয়ানকে ভুলিয়ে আবার সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে জিকিং এর কামরার সামনে একটা ছায়া দেখে জিকিং উকি মারলে লিগে জিকিংকে বলে দেয় এটা একটা ফাঁদ হতে পারে, সাবধানে থেকো। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। জিকিং তখন একটু চিন্তা করতে থাকে যে কি ধরনের ফাঁদ হতে পারে। এরই মধ্যে সেখানে কিয়ান ফিরে এসে বলে যে সিটু কি আসলে কোনো পুরুষ মানুষ, এমন ভীতু পুরুষ মানুষ আমি কখনো দেখিনি। জিকিং কিছু বলতে যাবে এরই মধ্যে একজন মেইড আসে। সে জানায় কনসোর্ট কিং সবাইকে সামনে ডাকছে, মানে জাহাজের ডেকে। সেখানে সবাই একসাথে চা খাবে এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবে। জিকিং তো শুরুতে যেতে চাচ্ছিল না, তবে সমস্ত মেয়েদের মানে যত প্রিন্সেস বা কনসোর্টরা এসেছে সবারই সেখানে নিমন্ত্রণ, তাই যেতেই হবে। কিয়ান তো এত কিছু বোঝে না, সে জিকিংকে বলে চলো কি আর বিষয়। জিকিং আর কিয়ান তখন ডেকের উদ্দেশ্যে বের হয়। সবাই যখন ডেকে আসে কনসোর্ট কিন তখন জিকিংকে বলে দেখুন এই নদীর পানি কিন্তু পয়জনাস। কিয়ান তখন উকি মেরে বলে পয়জনাস হলে এখানে মাছ কিভাবে বেঁচে থাকে। কনসোর্ট কিন তখন বলে উকি মেরে দেখুন মাছ সাঁতার কেটে বেড়াচ্ছে। জিকিং আর কিয়ান তখন উকি মেরে দেখছিল, মানে একটু ঝুঁকে। তখনই কনসোর্ট কিন একজন মেয়েটকে ইশারা করে আর সেই মেয়েট এগিয়ে গিয়ে জিকিংকে ধাক্কা মেরে ফেলে দেয়। সেখানে তো চিৎকার চেঁচামেচি লেগে যায় যে জিকিং পড়ে গিয়েছে। কেউই সাহস পাচ্ছিল না জিকিংকে বাঁচানোর, যেহেতু পানিটা পয়জনাস। তখনই লিগে সেখানে আসলে লিগের বোন তাকে আটকাচ্ছিল, তবে লিগে একটা দড়ির মতো কিছু সাহায্যে জিকিংকে টেনে তোলে। জিকিং এর ঠোঁটগুলো পুরো কালো হয়ে গিয়েছিল, সে শীতে কাঁপছে। তবে এই সব কিছু দেখে ফেইয়ান হাসছে। ও তো মনে মনে ভাবছিল যে জিকিং এই মরলো আর বেইও আমাকে বিয়ে করলো, আমি বাসর ঘরে পৌঁছে গিয়েছি। মানে সিরিয়াসলি এর বেশি আমার কোনো কথা আসছিল না আর কি। একজন মানুষ মরে যাচ্ছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। লিগে কনসোর্ট কিনকে জিজ্ঞাসা করে অ্যান্টিডোট কোথায়, দ্রুত অ্যান্টিডোট নিয়ে আসুন। কনসোর্ট কিন এমন ভান করে যে সে খুব অস্থির হয়ে পড়েছে। সেখানকার একজন মেইড জানায় যে অ্যান্টিডোট তো স্থলপথে আসছে, অ্যান্টিডোট জাহাজে দেয়া হয়নি। সে একজন সৈন্যকে বলে দ্রুত যাও অ্যান্টিডোট নিয়ে আসো। সে তখন বলে কোনো লাভ নেই, আধা ঘন্টার মধ্যেই সে মারা যাবে, এখন অ্যান্টিডোট দিয়ে কোনো ফায়দা হবে না। জিকিং শীতে কাঁপছিল। কনসোর্ট কিং তখন একটা কম্বল নিয়ে যায় জিকিংকে ধরতে, আর জিকিং সাথে সাথে কনসোর্ট কিং এর হাত ধরে আবারও পানিতে ঝাঁপ দেয়। আর এখানেই ড্রামার এই এপিসোডটা শেষ করছি।
তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা বিষয়, আমি গত এপিসোডে বলেছিলাম মেলোডি অফ গোল্ডেন এজ এক্সপ্লেন করব, তবে 2-3টা চ্যানেল অলরেডি এই ড্রামাটা শুরু করে দিয়েছে। এই কারণে আমি এই ড্রামাটা শুরু করতে পারছি না, কারণ 2-3টা চ্যানেল যখন সেম ড্রামা একসাথে শুরু করে তখন যে কোনো একটা চ্যানেল ডাউন হয়ে যায়। এই কারণে আমি খুবই দুঃখিত মেলোডি অফ গোল্ডেন এজ দিতে পারছি না। তবে হ্যাঁ, নতুন একটা ড্রামা তোমাদের জন্য খুঁজে বের করে ফেলেছি, চেষ্টা করব দ্রুতই দেওয়ার। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।